সিক্স ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ বেঙ্গল স্টাডিজের এই দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে সবাইকে স্বাগত। আজকের এই সেশনের বিষয় হচ্ছে ত্রিপুরার আধুনিক বাংলা সাহিত্য। আমরা প্রফেসর নির্মল দাস মহাশয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় অধ্যাপক মহাশয়কে সূচক ভাষণের জন্য এবং এই সেশনের সভাপতিত্বের জন্য অনুরোধ করছি। মহাশয়, আপনি এই পর্বকে আগিয়ে নিয়ে চলুন। আপনার সূচক ভাষণের দ্বারা আমাদের সমৃদ্ধ করুন এবং আপনার বিষয় ত্রিপুরার বাংলা ছোট গল্পের প্রেক্ষাপট এ বিষয়ে আপনি বক্তব্য রাখবেন। আমি অনুরোধ করছি নির্মল দাস মহাশয়কে এই পর্ব আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ স্যার। শুভ অপরাহ্ন। আমি ত্রিপুরার বাংলা ছোট গল্পের প্রেক্ষাপট বিষয়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছি। ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে ত্রিপুরা একটি ক্ষুদ্র রাজ্য। এখানে জনসংখ্যা 40 লক্ষেরও কম। তার মধ্যে 70% মানুষ বাংলা ভাষায় কথা বলেন এবং 30% মানুষ যারা আদিবাসী, তাদের নিজস্ব ভাষা রয়েছে এবং প্রায় 19টি আদিবাসী জনগোষ্ঠী এখানে বাস করে। তো এরকমই একটা ভৌগোলিক প্রেক্ষাপট, যার 3 দিকে রয়েছে বাংলাদেশ, একদিকে মাত্র এই রাজ্যটি ভারত ভূমির সঙ্গে সংযুক্ত এবং এইখানকার মূল যোগাযোগটি হচ্ছে সড়ক পথ। সম্প্রতি রেলপথ চালু হয়েছে। তাছাড়া আকাশপথেও মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ রক্ষা করা যায়। তো এমনই একটি ভৌগোলিক প্রেক্ষাপট যেখানে সুদীর্ঘকাল ধরে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা হচ্ছে। তো এই যে পরিমণ্ডল, এখানে যেহেতু বাংলা ভাষা সাহিত্যের চর্চা হচ্ছে, তারপরেও সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে এই উত্তর পূর্ব ভারতের সামগ্রিক যে পরিসর, তাকে একটা নতুন নামকরণে চিহ্নিত করা হতে শুরু হয়েছে। সেটি হচ্ছে বাংলা সাহিত্যের তৃতীয় ভুবন। একসময়ে কলকাতা কেন্দ্রিক একটি সাহিত্য ভুবন ছিল, যার উপরে এই তৃতীয় ভুবনকে নির্ভর করতে হয়েছে। পাশাপাশি এই কলকাতা কেন্দ্রিক তথা পশ্চিমবঙ্গ যে সাহিত্য, তাকেই এই বৃহৎ অঞ্চলের সাহিত্য বলেই গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও এখনো তার মর্যাদা ফুরোয়নি, এটি থাকবে, চলবে, কিন্তু তবুও তৃতীয় ভুবন এই পদবন্ধটির পৃথক একটা গুরুত্ব রয়েছে বলে আমরা মনে করছি। উত্তর পূর্ব ভারতে এই বাংলা ভাষা ও সাহিত্য চর্চা, আমি আগেই বলেছি যে তার ইতিহাস অত্যন্ত প্রাচীন। পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্য চর্চার যে ইতিহাস, এটা বৃহত্তর বাংলা সাহিত্যের জগতে প্রায় উপেক্ষিত এবং অনেক সময় এরকমও হয় যে ত্রিপুরা শব্দটি উচ্চারণ মাত্র জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়
যে এটি কি বাংলাদেশের কোনো অঞ্চল কিনা। তো এই সবকিছু মিলিয়ে ভারত ভূমিতে উত্তর পূর্বাঞ্চল বাংলা ভাষা সাহিত্য চর্চার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। সেখানে ত্রিপুরার অবস্থানকে অবশ্যই খাটো করে দেখার কোনো অবকাশ নেই। ভারতের স্বাধীনতা প্রাপ্তির অনেক আগে থেকেই এখানে বাংলা ভাষা রাজ্য ভাষার মর্যাদা পেয়েছিল। ভাষার বন্যায়ন যখন ক্রমশ নিঃশব্দে বিস্তার করছিল আগ্রাসনের জাল, ইংরেজি যখন তৃতীয় বিশ্বের ভাষা চেতনাকে বিবশ করছিল, ত্রিপুরায় তখনও বাংলা ছিল সরকারি ভাষা হিসেবে সক্রিয়। একদিন দেশভাগের অভিশাপ গ্রাস করলো বাংলাকে ও বঙ্গ সংস্কৃতিকে। শাপগ্রস্ত হলো আপামর বঙ্গভাষী মানুষেরা। একদিনের বৃহত্তর ত্রিপুরার একটি অংশ পাকিস্তানের সঙ্গে যুক্ত হলো যখন, তখন শুরু হলো পালা বদলের পালা। সমতল ত্রিপুরা তথা পূর্ব পাকিস্তানের অসংখ্য মানুষ সদ্য চিহ্নিত হওয়া আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অন্ন, বস্ত্র, বাসস্থানের সন্ধানে দুরন্ত প্রত্যাশায় পার্বত্য ত্রিপুরায় পা রাখলেন। এইসব মানুষেরা প্রত্যক্ষ করেছেন সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ ও স্বাধীনতা। তারা পিতৃপুরুষের বাস্তব ভিটের সঙ্গে আজন্মের বিচ্ছেদ রচনা করে একটু একটু করে এই মাটিতেই বেঁচে থাকার জন্য শেকড় বিস্তারের প্রস্তুতি নিতে শুরু করলেন। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে বসবাসকারী মানুষদের সঙ্গে তারা রচনা করলেন বহুমাত্রিক সম্পর্ক। হৃদয়ের বিনিময়, সমাজ বন্ধন রচনার আন্তরিক প্রয়াসও এখানে গুরুত্ব পেল। জীবন যুদ্ধ এখানে অনুপস্থিত ছিল না। ত্রিপুরাতেও সামন্ত শাসনের দিনগুলো মানুষ পেছনে ফেলে এসেছে, কিন্তু নিম্নবর্গীয়ের তথা কথিত প্রজাদের বা রমাস্যার কাঠামোটি সেই যুগেও বঞ্চনা ও শোষণের কালিমায় লিপ্ত। তারাও অস্তিত্ব রক্ষার সংগ্রাম করতে 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 ক্লান্ত হয়ে পড়েছিল। তারই সঙ্গে এসে যুক্ত হলো উদ্বাস্তু ভিটেহীন মানুষদের শেকড়ের সন্ধানের বর্ণময় আখ্যান। নিম্নবর্গীয় আদিবাসীদের পরম্পরা সমৃদ্ধ অসুজ্জম পশ্চা বঞ্চনা গিরিকন্দরে ছিল আত্মগোপন করে। কিন্তু 1947-এর পর জনজোয়ার যখন উত্তাল হলো ত্রিপুরার বুকে, তখন ক্ষুদ্র রাজ্যের অর্থ ভাণ্ডারেও পড়ল টান। এখানকার আকাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান হয়তো উড়েছে, কিন্তু হামলার আশঙ্কা তেমন গভীর ছিল না। ত্রিপুরার জীবন প্রবাহে চাঞ্চল্যের কোনো বাহ্যিক প্রকাশ ঘটেনি। ফলে বাংলা ছোট গল্পের জগতে যে জোয়ার জেগেছিল সে সময়, তার ঢেউ ত্রিপুরার সাহিত্য ভূমিতে কোনো আলোড়ন জাগায়নি। অথচ রবীন্দ্রনাথের লেখনীর প্রথম স্পর্শেই বাংলা ছোট গল্প পরিপূর্ণতার নভমণ্ডলে শাখা প্রশাখা বিস্তার করেছিল। কিন্তু 1947 আলোড়িত করেছে ত্রিপুরার মাটিকে, মানুষকে। অভিজ্ঞতা নিংড়ানো অন্তহীন অনুভব পুঞ্জে যখন সৃজনশীল মানুষদের হৃদয় সমুদ্র টৈটম্বুর, নদী, মাঠ, ভাটফুল, ভোরের দোয়েল পাখিদের জন্য অথবা ডুব সাঁতারে নদী পারাপার হতে না পারার জন্য সূক্ষ্ম অথচ অব্যক্ত বেদনাবোধ, কিন্তু নতুন মাটিতে শেকড় বিস্তারের আকুতি, সব মিলিয়ে অনুভূতির জটিল আবর্তে নিমজ্জিত হয়ে ভাব চয়ন ও তার শিল্পিত প্রকাশের সচেতন প্রয়াস আমরা লক্ষ্য করি ত্রিপুরার ছোট গল্পে। একই সঙ্গে পাহাড়ি জনপদের অদৃশ্য পূর্ব অনুল্লিখিত জীবনচিত্র, সেই সব মানুষদের হৃদয়ের যাবতীয় অভিব্যক্তি যা অন্যদের থেকে স্বতন্ত্র নয়, তারই নান্দনিক পাঠকৃতি হয়ে উঠেছে ত্রিপুরার ছোট গল্প। তবুও এই মাটিতে হৃদয়ের সম্পর্ক জানান দিতে কেটে গেছে ঢের সময়। সৃজনশীলতার প্রকাশে তাই আমাদের গল্পকারেরা বেশ দেরি করে ফেললেন। শেকড় বিস্তারের জন্য তারা অর্থাৎ ত্রিপুরার গল্পকারেরা সময় নিলেন সত্য, কিন্তু তাদের অভিজ্ঞতা ভান্ডার শুধু দেশ বিভাগ নামক উপাদানের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না। 1947-এর পর জনজোয়ার ত্রিপুরাভিমুখী হলো, ততদিনে পূর্ব বাংলা আবার উত্তাল হয়ে উঠেছে। মাতৃভাষা সেদিন উর্দু ভাষার দ্বারা দলিত হতে শুরু করেছিল। শুধু রাষ্ট্রভাষা বাংলা চাই ইস্যুতে পূর্ব বাংলা আরো একবার গৃহযুদ্ধের সম্মুখীন হলো। 1971 সালে তা চরম রূপ পেল। ভাষার সূত্র ধরে যে দ্বন্দ্ব, তা পরিণতিতে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ পেল।
আরো একবার বন্দিদশা থেকে মুক্ত হতে শুরু হলো মরণপণ লড়াই। একই সঙ্গে কেঁপে উঠলো মানুষের অন্তরাত্মা। আবারও যাযাবর হলো একদল মানুষ, তাদের কি ছিল, কি হারাচ্ছে সে প্রশ্নবান্তর। কিন্তু জন্ম জন্মান্তরের জন্য জন্মভূমি হারা হতে থাকলো তারা। এরা বেঁচে থাকার আকুতি নিয়ে ছড়িয়ে পড়ল ত্রিপুরায় তথা ভারতের উত্তর পূর্বাঞ্চলে, পশ্চিমবঙ্গে এবং অন্যত্র। শুরু হলো আবারও বেঁচে থাকার জন্য কঠিন লড়াই। স্বাভাবিক কারণে নিস্তরঙ্গ ত্রিপুরার মাটি, যেখানে এতকাল ধরে মাটির মানুষেরা জীবন চালাচ্ছিল ভালো মন্দে, সেখানেও দম বন্ধ করা হাঁসফাঁস অবস্থা তৈরি হলো। আদিবাসীদের আদিম জীবনধারায় সারল্য রইল না। পারিপার্শ্বিকতার অভিঘাত তাদের বিস্ময়াপন্ন করলো। তারা হেরে যেতে শুরু করলো। তারা দিশেহারা হলো। তারা ক্রমশ হিংস্র হতে লাগলো। এদেশের রাজনীতির সঙ্গে নিষ্ঠুরতার একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে। হৃদয় এখানে গৌণ। তাই রাজনৈতিক দলগুলো এবং সঙ্গে কিছু বিদেশি সংস্থা সুবিধা আদায়ের জন্য উঠে পড়ে লাগলো। স্বাধীনতার পর থেকে এতকাল নিস্তরঙ্গ ক্ষমতায় থাকা এবং তা থেকে হঠাৎই সরে আসার ফলে কোনো কোনো রাজনৈতিক দল ক্ষিপ্ত হয়ে উঠল। ক্ষমতায় ফিরে আসার জন্য জনচেতনাকে গুরুত্ব না দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই ঘোলা জলে ডুবসাঁতারে সিংহাসনের হাতল ধরে ফেলার চেষ্টায় ব্যগ্র হয়ে উঠল। রাজনৈতিক নেতারা লোভ হিংস্রতাকে বক্ষলগ্ন করে ক্ষমতা দখলের জুয়া খেলায় সর্বনাশা পরিণতির পথে পা বাড়ানো। 1980 সাল জুন মাস ত্রিপুরার মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো। আদিবাসীদের সঙ্গে বাঙালিদের এই সংঘর্ষে রাঙা হলো পাহাড় ও সমতল। মানুষ স্বভাবতই শান্তিপ্রিয়। শান্তির সন্ধানেই বাংলাভাষী মানুষ সীমান্ত অতিক্রম করেছিল। আদিবাসীরাও থিতু হয়েই বসেছিল পাহাড়ি জনপথে। তবু তাদের প্রতিরোধ গড়ে তুলতে হলো। পরিস্থিতি এমনই হলো, আবশ্যিকভাবেই অস্ত্র হাতে নেবার আবশ্যকতা অনুভূত হলো। শুরু হলো মনস্তাত্ত্বিক খেলা। এই যেন অস্ত্র নাও নতুবা মরে যাও। অস্ত্র সরবরাহ করার লোকের অভাব নেই। রাজনীতির ঘোলা জলে ডুবসাঁতারে অংশগ্রহণের লোকের অভাব হলো না। জনগণ হলো উলুখাগড়া, তাদের এই বলিতে চড়িয়ে দেওয়া হলো। সাদা চোখে অপরাধী চিহ্নিত করা হলো কঠিন। উচ্চ অনুভূতি প্রবণ মানুষেরা হলেন সাহিত্য স্রষ্টারা। একই সঙ্গে মনে রাখতে হবে, ত্রিপুরায় রাজন্য আমলের শেষ লগ্ন থেকেই বামপন্থীদের কর্ম প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। সাম্যবাদী ভাবনা প্রবাহ সাহিত্য স্রষ্টাদের চেতনামূলে ক্রমশ আসন বিস্তার করে চলছিল। সামন্ত প্রথার বিপরীত ভাবনা স্রোতে বিদ্রোহী মানসিকতা ক্রমে গুরুত্ব পাচ্ছিল। আদিবাসী জীবনে জনশিক্ষা আন্দোলন ছড়িয়ে পড়ছিল একটু একটু করে। তারাও যে নিম্নবর্গীয় জন সম্প্রদায় এবং প্রতিবাদী হবার প্রয়োজন রয়েছে তা বুঝতে পারছিল। 1980-র দাঙ্গা তাদের চেতনার মূলে কঠোর আঘাত করলো। একই সঙ্গে বাঙালি জনসমাজও নিজেদের সামাজিক রাজনৈতিক অবস্থান সম্পর্কে সচেতন হলো। অথচ এই মাটি ছেড়ে অন্যত্র যাবার মতো সুযোগও সংকীর্ণ। এর সঙ্গে যুক্ত হলো বেকার সমস্যা। সম্প্রতি রাজনৈতিক দুর্বৃত্তায়ন এই রাজ্যের মাটিতেও বীজ বপন করেছে। তার ঈর্ষণীয় শ্রীবৃদ্ধিও ঘটছে দ্রুত। সঙ্গত কারণেই বলা যায়, দেশ তথা বিশ্বের সঙ্গেই এখন তার পায়ে পা মিলিয়ে এগিয়ে চলা। পাহাড়ি জনপদ আপাত দৃষ্টিতে যতই নিস্তরঙ্গ বলে মনে হোক, তাদের জীবনেও ঝড় ঝাপটা একেবারে কম বয়ে যায়নি। একই সঙ্গে বাঙালির ভাগ্যের উত্থান পতনের সঙ্গে সঙ্গে তাদের ভাগ্য বাধা পড়ে গিয়েছিল। ফলে বর্ণময় হয়ে উঠেছিল তাদের জীবন ও ক্রমশ। কিন্তু কালের নিরিখে এই পথ পরিক্রমা খুব দীর্ঘ এমন দাবি করা যাবে না। মহারাজ বীরচন্দ্র মানিক্যের আমল থেকে ত্রিপুরায় সাহিত্য চর্চার গোড়াপত্তন এই রাজ্যে। তা তখন থেকে আজ পর্যন্ত যতই বর্ণময় হোক, পর্যাপ্ত পরিমাণে উপন্যাসের প্রেক্ষাপট রচনার পক্ষে এখনো যথেষ্ট হয়ে উঠতে পারেনি। কিন্তু ছোট গল্পের পক্ষে এই সামগ্রিক প্রেক্ষাপট যেমন রামধনু রাঙা, তেমনি ঘন ঘন চমক, আকস্মিক বাক তৈরির উপকরণে সমৃদ্ধ হয়েছে ভান্ডার। এই রাজ্যের ছোট গল্পকারদের চিন্তন মনন বিশ্বের ছোট গল্পকারদের চিন্তন বিশ্বের থেকে দূরবর্তী নয় আর। একই সঙ্গে নিজেদের মাটি ও মানুষের সঙ্গে সুগভীর সম্পৃক্তি তাদের পৌঁছে দিয়েছে স্বতন্ত্র চেতনা বিশ্বে। ফলত ছোট গল্পের সোনালী শস্য
উৎপাদিত হচ্ছে প্রতিনিয়ত। সর্বোপরি মাটির সঙ্গে মাখামাখি ভাষা ও গল্পকারদের গল্পে যোগ করেছে নতুন মাত্রা। ছোট গল্পের বৃহৎ আঙিনায় ত্রিপুরার অনেক ছোট গল্পকেই স্থানীয় ভাষা ব্যবহারের সূত্রে আবিষ্কার করা কঠিন নয়। সে ভাষা কখনো উপভাষা, লোকভাষার জালে আবদ্ধ, কখনো আদিবাসী জনজাতিদের মুখের ভাষাকে তুলে আনার অকৃত্রিম প্রয়াস নিয়েছেন গল্পকারেরা। ফলত সে গল্প হয়ে উঠেছে জীবন্ত, জীবন ঘনিষ্ঠ এবং হৃদয় সম্পর্কিত বিষয়ের আখ্যানমালা। এই রাজ্যে এক সময় লিটল ম্যাগের স্বর্ণযুগ অতিবাহিত হয়েছে। সাহিত্য চর্চার সেই বর্ণময় মুহূর্ত সমূহ এখন নস্টালজিয়ার চারণা মাত্র। সর্বোপরি অতীতের মূল্যবান রচনা সমূহের অথবা নির্বাচিত রচনা প্রকাশের বিন্দুমাত্র প্রয়াসও আধুনিক কল্পনা বিলাসের পর্যায়ভুক্ত। সর্বোপরি সেসবের রক্ষণাবেক্ষণের প্রয়াসও দুর্বল কাঠামোর উপর দাঁড়িয়ে রয়েছে। এখন লিটল ম্যাগাজিনের জন্য সরকারি বিজ্ঞাপনের বাজার মন্দা। তাছাড়া যৌব শক্তির উদ্যমহীনতাও অত্যন্ত প্রকট। আর ব্যক্তিগত বা কখনো কখনো সমষ্টিগত উদ্যোগে এতকাল যে সাহিত্য চর্চা চলছিল, এখন সেখানে ভাটার পালা। আবার তরুণ অথবা কিশোরদের মধ্যে সাহিত্য কেন্দ্রিক উদ্দীপনাই বা কোথায়? হয়তো দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, সংস্থায় যে পত্রিকা বেরোয়, সেটাই হবে হয়তোবা আগামী দিনের সাহিত্যপত্র। এক্ষেত্রে হয়তো জোয়ার আসবে, তবে প্রতীক্ষার প্রয়োজন। রাজারা ত্রিপুরার শাসক ছিলেন যখন, তখন সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আনুকূল্য ছিল। মহারাজা বীরচন্দ্র মাণিক্যকে বলা হতো ত্রিপুরার বিক্রমাদিত্য। রবি সাহিত্যপত্র প্রকাশনা হলো এ রাজ্যে সাহিত্য চর্চার উৎকৃষ্ট নিদর্শন। ত্রৈমাসিক সাহিত্য সাময়িকীটির প্রথম প্রকাশ ঘটেছিল আষাঢ় 1331 বঙ্গাব্দে। রবি ষষ্ঠ বর্ষের প্রথম সংখ্যায় 1336 বঙ্গাব্দে অর্থাৎ 1930 খ্রিস্টাব্দে অজিত বন্ধু দেববর্মার লেখা দায় মুক্ত গল্পটি প্রকাশিত হয়। তার লেখা পরিচয় গল্পটি প্রকাশিত হয় 1933 খ্রিস্টাব্দে। পূর্বালী পত্রিকায়ও সেই সময় কয়েকটি ছোট গল্প প্রকাশিত হয়েছিল। তাতে সতীশ দেববর্মার কেরানির অপরাধ এবং বীরেন ভট্টাচার্যের মায়াপুরী প্রকাশিত হয়েছিল। কিন্তু সেসব গল্পগুলো পাওয়া যায়নি। সুখময় ঘোষ এবং বিকচ চৌধুরী 5 দশকের গল্প নামে একটি গল্প সংকলন প্রকাশ সম্পাদনা করেছিলেন। এতে অজিত বন্ধু দেববর্মার লেখা পরিচয় গল্পটি প্রকাশ পায়। গল্পের নায়ক বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় প্রায় সময়ই তার বিবাহিত জীবনের যে গল্প শোনায়, তা যেন কল্পকাহিনীর মতো। গল্প শুনে শুনে স্বামীর প্রতি গভীর অনুরাগিনী এক নারীর ছবি তাদের মনে আঁকা হয়ে যায়। একদিন সবাই মিলে নায়কের কাছ থেকে নিমন্ত্রণ আদায় করল, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আসবে। কিন্তু নিমন্ত্রণের দিন সকালেই নায়ক এক চিঠি পাঠিয়ে স্বীকার করে নিল এতদিন সবাইকে সে ঠকিয়েছে। কুৎসিত চেহারার জন্য সে বিয়ে করেনি। বানানো কথার জগতে অধরা সুখের সন্ধান করেছে এতদিন। গল্পের অন্তিমে নায়ক অরুণাংশু পাঠকের সহানুভূতি আদায়ে সমর্থ হয়। তারপরেই ত্রিপুরায় নিয়মিত গল্প লেখার কাজে হাত বাড়ালেন বিমল চৌধুরী। একেবারে যথার্থ অর্থেই তিনি শিল্প স্রষ্টা। ত্রিপুরায় 50-এর দশকে গল্প সাহিত্যের বলয়ে তিনি সব্যসাচী। গল্প লেখা শুরুর কাজটি তার রাজন্য আমলেই ঘটেছিল। তারপর ক্রমান্বয়ে এসেছেন অনেক গল্পকার। তাদের সৃষ্টিতে বাংলা ছোট গল্পের জগৎ সমৃদ্ধ হয়েছে। আমি বিমল চৌধুরীর নাম বলেছি, তার লেখা কয়েকটি গল্পের নাম আমি এখানে করছি: জাগরণ, অনুভব, পলিপাথর, মানুষের চন্দ্রবিজয় এবং তারানাথ ত্রিপুরা। গল্পে কখনো বাংলাদেশের কথা উঠে এসেছে, কখনো বা প্রেম ভালোবাসার কথা উঠে এসেছে, আবার কখনো কখনো আদিবাসী জনজীবনের কথাও জায়গা পেয়েছে। আরো একজন গল্পকার যিনি বিমল চৌধুরীর সমান্তরালেই গল্প লিখেছেন, তিনি হচ্ছেন সুখময় ঘোষ।
তার লেখা কয়েকটি গল্প, সুরেন মহাজনের নৌকাযাত্রা, ডাকাইত, সুরবালার নতুন স্বদেশ, এখানেও একটা নস্টালজিক ভাবনা তাকে প্রতিনিয়ত তাড়িত করেছে। গল্পকার সুবিমল রায়, তিনি সেই সময়েই বিমল চৌধুরী, সুখময় ঘোষের সমান্তরালে গল্প লিখতে শুরু করেছিলেন। তিনি আজও গল্প লিখে যাচ্ছেন। তার গল্পে ত্রিপুরার মাটির গন্ধ যেমন উঠে এসেছে, একই সঙ্গে বাংলাদেশের স্মৃতি কোনো কোনো গল্পের মধ্যে জায়গা করে নিয়েছে। এরপর যিনি বিখ্যাত গল্পকার, তিনি হচ্ছেন ভীষ্মদেব ভট্টাচার্য। তিনি তার কয়েকটি গল্প, বুড়া দেবতার মাচাং, বাঁশের বুকে ফুল, নাজমা মা হলো, একটি সংবাদের জন্মকথা, মহাভারতীয়। তিনি মহাভারত থেকে নানা উপাদান সংগ্রহ করে তার গল্পে লিখেছেন এবং একটা বিশ্লেষণী ভঙ্গি তার গল্পের মধ্যে রয়েছে। একই সঙ্গে ত্রিপুরার আদিবাসী জনজীবনের কথা তার গল্পে স্থান পেয়েছে। তাদের জীবনের সুখ দুঃখের বারোমাসাকে তিনি একটা নতুন ভঙ্গিতে দেখেছেন। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি এবং মানুষের উদ্বাস্তু হয়ে যাওয়ার চিত্রটিও তার গল্পে কিন্তু ধরা পড়েছে। আর তারপর ৯-এর দশকে গল্প লিখেছেন বিমল সিংহ, যাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। তিনি যেসব গল্পগুলো লিখেছেন তার মধ্যে কয়েকটি গল্পের নাম এরকম: ইংেললেইর মেয়ের বিয়ে, আলোর ঠিকানা, বসনের ঠাকুরমা, বিপথের পথিক। এইসব গল্পগুলোর মধ্যে তিনি তার নিজস্ব জনগোষ্ঠী বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের জীবন, সংস্কৃতি এবং সংস্কৃতির যে অবক্ষয় তা তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি রাজনৈতিক নেতা ছিলেন। পাহাড়ে কন্দরে তাকে আদিবাসীদের মধ্যে সংগঠনের কাজ করতে হয়েছে এবং তারই সুবাদে তিনি আদিবাসীদের জীবন ও সংস্কৃতিকে দেখেছেন। কখনো কখনো আরোপিত হয় ভিন্ন রাজনৈতিক প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার ফলে আদিবাসী এবং বাঙালিদের মধ্যে ফাটলের সৃষ্টি হয়, কিন্তু তারা যে মনে প্রাণে এক, তা তিনি তার কোনো কোনো গল্পে তুলে ধরেছেন। এই হচ্ছে ত্রিপুরার গল্প সম্পর্কে তার একটা প্রেক্ষাপট এবং একই সঙ্গে কয়েকজন গল্পকারকে ধরে তাদের কয়েকটি গল্পের নাম উল্লেখ করে অভিমুখটাকে তুলে ধরার চেষ্টা এখানে করা গেল। আমার কথা বলা শেষ হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নমস্কার। ঋদ্ধ হলাম স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আমি বাকিদের অনুরোধ জানাচ্ছি, কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি স্যারকে প্রশ্ন করতে পারেন। স্যার সম্ভবত কারোর প্রশ্ন নেই। তাই মনে হচ্ছে। স্যার, আমি আপনাকে অনুরোধ করছি স্যার, যদি পরবর্তী সেশন আপনি আগিয়ে নিয়ে যান এবং আমাদের পরবর্তী বক্তাকে দেখেন। হ্যাঁ, পরবর্তী বক্তা প্রথমে রয়েছেন কে? প্রথমে আমি সেশনের দায়িত্ব গ্রহণ করে যারা আলোচক রয়েছেন তাদের আবারও আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা দূর দূরান্তে শ্রোতা হিসেবে রয়েছেন তাদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। একই সঙ্গে আজকের এই বিশেষ বিদ্যায়তনিক অধিবেশনে ত্রিপুরাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি এই অধিবেশনে যিনি প্রথম বক্তা রয়েছেন শ্রীমতী দেবারতী দে, তাকে তার বক্তব্য উপস্থাপনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখবেন দেবারতী দে।
ধন্যবাদ স্যার। শুভ অপরাহ্ন। আমার আলোচ্য সন্দর্ভের শিরোনাম ত্রিপুরার বাংলা কবিতা। ত্রিপুরায় রাজন্য পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্য চর্চার শুরু আনুমানিক 15 শতক থেকে। সেই সময়ে একদিকে যেমন রাজসভায় তেমনি অন্যদিকে জনসভায়ও সাহিত্য সংস্কৃতির চর্চা হয়েছে। ত্রিপুরার বাংলা কবিতার এই সুদীর্ঘ ইতিহাস নিয়ে রঞ্জিত চন্দ্র ভট্টাচার্য তার ত্রিপুরার রাজ আমলের বাংলা সাহিত্য, শিশির কুমার সিংহ তার ত্রিপুরার বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত ও অভিজিৎ চক্রবর্তী তার ত্রিপুরায় বাংলা কবিতা গ্রন্থে আলোচনা করেছেন। রঞ্জিত চন্দ্র ভট্টাচার্য তার আলোচনা রাজ আমলের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। শিশির কুমার সিংহ তার আলোচনায় প্রতিনিধি স্থানীয় কবিদের যতটা গুরুত্ব দিয়েছেন অন্যদের ততটা দেননি। অভিজিৎ চক্রবর্তী 90-এর দশক পর্যন্ত ত্রিপুরার কবিদের নিয়ে আলোচনা করেছেন। ফলত ত্রিপুরার বাংলা কবিতার একটি সার্বিক রূপরেখা প্রণয়নই আমাদের আলোচ্য সন্দর্ভে মূল উদ্দেশ্য। আলোচনার ক্ষেত্রে বর্ণনামূলক গবেষণা পদ্ধতি অনুসৃত হবে। 19 শতকের দ্বিতীয়ার্ধে মহারাজা বীরচন্দ্র মাণিক্যের রাজত্বকালে তার সংস্কারমুখী পরিকল্পনার ফলস্বরূপ সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে আধুনিকতার সূত্রপাত। সামাজিক এই আধুনিকতা ক্রমে ক্রমে ত্রিপুরার সাংস্কৃতিক জীবনকেও প্রভাবিত করে। মহারাজা নিজে যেমন শিল্প সংস্কৃতির সাধনা করেছেন, তেমনি অন্যদেরকেও কাব্যচর্চায় অনুপ্রাণিত করেছেন। বীরচন্দ্র মাণিক্য ও তার কন্যা অনঙ্গমোহিনী দেবীর কাব্যে প্রথম ভক্তিরসের পাশাপাশি ব্যক্তিগত আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে। অনঙ্গমোহিনী দেবীর বর্ষা কবিতাটি এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। যেমন সবুজ শ্যামল ক্ষেতে ভিজিয়ে কৃষাণ, নিরাইছে ক্ষেত্রচয় গে গ্রাম্য গান, অদূরেতে কৃষকের কুঁড়ে ঘরগুলি, রাখিয়াছে নিরন্তর স্নেহ পাখা খুলি। রাজকুমারী হলেও তার হাতেই রাজ্যের কবিতায় সরাসরি উঠে আসছে প্রাকৃত জীবন। এই ভাবধারা ত্রিপুরার বাংলা কবিতা চর্চার এক নতুন মাইলফলক। মাণিক্য বংশীয় রাজাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সংযোগ ত্রিপুরার সাহিত্য সংস্কৃতির অঙ্গনকে নানাভাবে প্রভাবিত করেছে। তার পরিচয় মেলে সে সময়কার একাধিক কবির রচনায়। কুমুদিনী বসু, বীরচন্দ্র দুহিতা, গিরিন্নবালা দেবী ও মৃণালিনী দেবী, কমলপ্রভা দেবী, মহারানী তুলসীবতী, সুচারু দেবী প্রমুখের রচনা তার সাক্ষ্য বহন করে। এছাড়া রাধাকিশোর মাণিক্যের কীর্তন ও ভক্তিভাবমূলক পদ, নরেন্দ্র কিশোর দেববর্মার গীতি কবিতা এর উল্লেখযোগ্য দৃষ্টান্ত। রাধাকিশোর মাণিক্যের আমলে কাব্য সাহিত্যের চর্চার পরিধি বিস্তার লাভ করেছিল। পরবর্তীকালে মহারাজা বীরচন্দ্র কিশোর মাণিক্যের হাত ধরে আগরতলায় প্রতিষ্ঠিত হয় কিশোর সাহিত্য সমাজ। এই সংস্থার মুখপত্র হিসাবে প্রকাশিত হয় ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা রবি। নরেন্দ্র কিশোর দেববর্মা ও কালীপ্রসন্ন সেন বিদ্যাভূষণের সম্পাদনায় 1331 বঙ্গাব্দ আষাঢ় মাসে রবি পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। আর এর মধ্য দিয়ে মুক্তাঙ্গনে সাহিত্য চর্চা দীপ্র হয়ে ওঠে। 1949 খ্রিস্টাব্দের অক্টোবরে ত্রিপুরার ভারতভুক্তি থেকে শুরু করে 60-এর দশক পর্যন্ত ত্রিপুরায় বাংলা কবিতা চর্চায় একদিকে রবীন্দ্র প্রভাব আর অন্যদিকে বাংলার 30-এর দশকের অগ্রণী কবি সমাজের প্রভাব সক্রিয়ভাবে বিদ্যমান ছিল। কবি ব্যক্তিত্ব হলেন রহেনউদ্দিন, চারুবালা দত্ত, সতীশচন্দ্র প্রমুখ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন গোটা পৃথিবীর সৃষ্টিশীল মানুষদের একটা বড় অংশকে আন্দোলিত করে তুললেও ত্রিপুরার সাহিত্যে তার ছায়াপাত তখনও ঘটেনি। অথচ সমসাময়িক পরিস্থিতির উজ্জ্বল উপস্থিতি কেন্দ্রভূমির বাংলা কাব্যের একটি অন্যতম বিষয় হয়ে উঠেছিল। ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, সামাজিক অবক্ষয়, মূল্যবোধহীনতা, মনোবিকলন হয়ে উঠেছিল 30-এর বাংলা কবিতার মূল ভরকেন্দ্র। সে সময় রবীন্দ্র প্রভাবও স্তিমিত হতে থাকে এই নবীন কবিদের মননে ও সৃষ্টিতে। আমরা পূর্বে উল্লেখ করেছি বিশ্বযুদ্ধের সর্বগ্রাসী রূপ ত্রিপুরার জনচেতনায় নাড়া দিয়ে উঠতে পারেনি অতি সহজে। যদিও অজিত বন্ধু দেববর্মন, মণিময় দেববর্মন, নকুল হুদা, সমাচার চক্রবর্তী, বিধুভূষণ ভট্টাচার্য প্রমুখের হাত ধরে সে সময় ত্রিপুরায় অত্যন্ত মন্থর গতিতে আধুনিক কবিতার বীজ বপনের কাজ শুরু হয়েছিল। বিধুভূষণ ভট্টাচার্যের দ্বিধা কবিতাটি এক্ষেত্রে ব্যতিক্রম মাত্র। এই কবিতায় কবি অনিশ্চয়তা, দ্বিধা, দ্বন্দ্ব প্রভৃতি মানবিক সংকটকে অত্যন্ত স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। যেমন সেতুটুকু হলে পার, সেতুর ওপার, ধোয়া ধোয়া কুয়াশার ধূসরে বিলীন, ঘষা ঘষা ঘোলাটে মলিন, অচেনা বেপথু ঘর, ছায়া ছায়া জীব জমি জলা বালুচর। আবার তার তুলোর পুতুল কবিতাটিতে সমাজের আদর্শভ্রষ্ট ভঙ্গুর রূপটি ফুটে উঠেছে অত্যন্ত সচেতনতার সাথে। তবে তখনও ত্রিপুরার বাংলা কবিতা ভাবে ও ভাষায় রবীন্দ্র প্রভাবমুক্ত হতে পারেনি।
ত্রিপুরার বাংলা কবিতা অর্গল মুক্তির ধ্বনি শোনা যায় 70-এর দশক থেকে। এই সময় ত্রিপুরার কবিরা বাংলা কবিতার গতি প্রকৃতি সম্পর্কে সচেতন থেকে নিজেদের কবিতার বিষয় ভাবনা ও প্রকরণ রীতি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন। এর ফলে খগেশ দেববর্মন ও সুনীলকৃষ্ণ দেববর্মনের যৌথ সম্পাদনায় ত্রিপুরার প্রথম কবিতা সংগ্রহ। গতানুগতিক বাংলা কবিতার উপযোগী কবিতার সকল প্রকাশ এই সংকলনের রণেন্দ্রনাথ দেব, বিজন কৃষ্ণ চৌধুরী, কৃষ্ণ দেব বর্মন, চক্রবর্তী, প্রদীপ চৌধুরী, কিরণ শঙ্কর রায়, অশোক রণেন্দ্রনাথ দেব, প্রবীর দাস, অপরাজিতা রায়, করবী প্রমুখ। রণেন্দ্রনাথ দেবের প্রথম কাব্যগ্রন্থের কবিতায় ফুটে উঠেছে বিদ্ধস্তের বিষণ্ণতা। যেমন চৈত্রের প্রথম বৃষ্টি, পথে পথে ভাঙা ডালপালা, দু একটি ফুলের পাপড়ি, সিক্ত ঘাসে কীটের পায়ের চিহ্ন, ধূলিহীন সকালের রোদ, কাঠবিড়ালির সাথে কিছুক্ষণ করে গেল খেলা, আজ তারা কেউ নেই, এই আলোয় কেউ নেই তারা, প্রথম বৃষ্টির জল নামেনি যেসব মৃত বীজে। জীবনের বিভ্রান্তি, অশান্তি, ক্ষোভ, অপচয়, বেদনা, অপ্রাপ্তি তার কবিতার উৎসভূমি। তার কবিতায় জীবনানন্দ দাশ ও সুধীন্দ্রনাথের কবিতার প্রভাব অত্যন্ত স্পষ্ট। আবার ত্রিপুরার বাংলা কবিতার বিকাশমানতায় কবি সলিল কৃষ্ণ দেববর্মন এক স্বতন্ত্র স্বর। তিনি মূলত রোমান্টিক কবি। ত্রিপুরার গ্রাম, পাহাড়, নদী, মাটি, জলাভূমি, অরণ্যের মধ্যেই তিনি নিজেকে খুঁজে পেতেন। গীতিময়তা ও চিত্রকল্প তার কবিতাকে এক বিশেষ মাত্রা প্রদান করে। যেমন আধার আর মানে না ভয়, জলের ভেতর তোমার সূর্য, আলো, পাখি সবই যেন আজ হেয়ালি, কি বিশ্বাসে বুকের ভেতর হাঁটবো আমি, সেখানেও একই স্বর, ভয়ঙ্কর এক শব্দ করে ডুবলে কেউ টের পায় না, আজ হেয়ালি মরণ ছাড়া নেইকো কিছু, বুকের ভেতর ভালোবাসার নামান্তর। শেষ জীবনে তার অনেক কবিতা স্লোগানধর্মী ও বক্তব্য প্রধান হয়ে ওঠে। ত্রিপুরার জল, মাটি, হাওয়ার আরো এক অন্তরঙ্গ কবি বৃজন কৃষ্ণ চৌধুরীর কবিতা ত্রিপুরার বাংলা কবিতাকে পুষ্ট করেছিল। রবীন্দ্রনাথ জীবনানন্দের প্রভাব মুক্ত হয়ে তার কবিতা ত্রিপুরার নিজস্ব মাটির গন্ধ গায়ে লাগতে সক্ষম হয়েছিল। কবি অপরাজিতা রায়ের কবিতায় শব্দ, ছন্দ, উপমার সচ্ছল ব্যবহার পরিলক্ষিত হয়। সমসাময়িক কবি করবী দেববর্মনের কবিতার মূল বৈশিষ্ট্য সরলতা, আন্তরিকতা ও রোমান্টিক ভাবাবেশ। এই কালপর্বে ত্রিপুরার কবিরা বহুলাংশে বস্তুনিষ্ঠ হয়ে ওঠেন। তাদের লেখায় জীবনের উত্তাপ, বিশেষ করে শোষণ, বঞ্চনা, অত্যাচার, অবিচার, অভাব, অনটন, দারিদ্র্যের পেষণ প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়। পাশাপাশি কূট রাজনীতি, জটিলতা, উদ্বাস্তু ছিন্নমূল মানুষের বিপন্নতাও সে সময় ত্রিপুরার কবিতার বিষয় হয়ে উঠেছিল। আর এই জীবন ঘনিষ্ঠ সাহিত্যের ধারাকে বেগবান করে তুলেছিল তৎকালীন সময়ে ত্রিপুরা থেকে প্রকাশিত জোনাকি, মানদণ্ড, সুভায়, গান্ধার, নান্দিমুখ, কাকলি, উদিতি, স্বাগতম, নন্দিনী, সাম্প্রতিক, শতোচ্ছ্বাস প্রভৃতি সাময়িক পত্র। এই পর্বে ত্রিপুরার বাংলা কবিতাকে যারা ঋদ্ধ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খগেশ দেববর্মন, কিরণ শঙ্কর রায়, সত্যব্রত চক্রবর্তী, পীযূষ রাউত, কল্যাণব্রত চক্রবর্তী, অশোক কান্তি দাশগুপ্ত, জ্যোতিষ ভট্টাচার্য, অনিল সরকার, স্বপন সেনগুপ্ত, নকুল রায়, রাতুল দেববর্মন, দিব্যেন্দু নাগ প্রমুখ। ত্রিপুরার বিশিষ্ট কবি ব্যক্তিত্ব কল্যাণব্রত চক্রবর্তীর কবিতায় সক্রিয় অথচ বিনম্র আবেদন আছে। দীর্ঘ কবিতা রচনায় তার ঝোঁক প্রবল। এছাড়া সংবাদধর্মিতা তার কবিতার অপর এক বৈশিষ্ট্য। নাটকের সংলাপের মতো তিনি কথা বলেন। অন্ধকার সিঁড়ি ভেঙে নামতে নামতে বয়স, রক্তচাপ, পাঁজরের কম্পন বেড়েছে, নিজেকে লোকজনের সমাবেশে ছুড়ে দিয়ে বলেছি, এই দুর্বাদল শ্যামরাত্রি আমৃত্যু অভয় দিয়ে যাবে, গড়ে তোলো শিবির, গভীর রাতে জলের শব্দ হলে খুলে অমৃত কুণ্ডের মুখ খুলে দিও। কবি মিহির দেবের কবিতার মূল বৈশিষ্ট্য স্বদেশ ভূমির জন্য তীব্র টান, স্মৃতিচারণ। এছাড়া তার কবিতায় বড় হয়ে আছে প্রেম ভাবনা, বন্ধুত্বময় স্মৃতি। উদ্বাস্তু জীবনের সংকট শুধু মিহির দেবের কবিতায় নয়, ত্রিপুরার আরো অন্যান্য কবিদের কবিতার বিষয় হয়ে উঠেছে সে সময়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জোনাকির সম্পাদক কবি পীযূষ রাউত। তার কবিতার এক বড় বৈশিষ্ট্য বিবরণ ধর্মিতা। বারবার উৎখাত হওয়া বাঙালিদের নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, অস্তিত্বের সংকটের ছায়াপাত ঘটেছে তার কবিতায়। যেমন আমরা কয়েকজনের জন্য চিরকাল বাস স্টপে দাঁড়িয়ে থাকবো, যেমন দেশের বাড়িতে নৌকোর জন্য প্রতীক্ষমান মা ও আমি ও ছোট ভাই নদী তীরে, উদ্দাম হাওয়ার মধ্যে আমরা কয়েকজনের জন্য চিরকাল ঘনিষ্ঠ প্রেমের জন্য উন্মুখ ইচ্ছাগুলি মিছিলের দাবির মতো সোচ্চার। পীযূষ রাউত চির রোমান্টিক। এই রোমান্টিকতা তার সরল, দীর্ঘ, গাদ্যিক বাকভঙ্গির উপর নির্ভর করে গড়ে ওঠা। তিনি তথাকথিত ছন্দকে এড়িয়ে গেছেন, ফলে তার কবিতায় অনেক সময় দেখা গেছে সংলাপ ধর্মিতা। তার কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার প্রভাবও পরিলক্ষিত হয়।
এর পরবর্তী সময়ে ত্রিপুরার কবিতায় উপর্যুক্ত বিষয়গুলি ছাড়াও আদিবাসী বাঙালি সম্পর্কের টানাপোড়েন, ভাতৃঘাতী দাঙ্গা, উগ্র জাতীয়তাবাদ, শিকড় চেতনা, সম্প্রীতি ভাবনা, গ্রাম পাহাড়ের অনাড়ম্বর জীবন, নাগরিক জটিলতা, সর্বোপরি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে কবিতার শরীরে নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে অবয়ব দেবার সফল প্রয়াস লক্ষ্য করা যায়। এই ধারার উল্লেখযোগ্য কবিরা হলেন দিলীপ দাস, সন্তোষ রায়, কিশোর রঞ্জন দে, সেলিম মুস্তাফা, হিমাদ্রি দেব, রামেশ্বর ভট্টাচার্য, সমরজিৎ সিংহ, কল্যাণ গুপ্ত, সঞ্জিত বণিক, কৃষ্ণধর নাথ, কৃত্তিবাস চক্রবর্তী, সুনীতি দেবী, মিলন কান্তি দত্ত, মনিকা বড়ুয়া, সমর চক্রবর্তী, অভিজিৎ চক্রবর্তী, চিরশ্রী দেবনাথ প্রমুখ। ত্রিপুরার গ্রাম পাহাড়ের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাকমা রিয়াং অধ্যুষিত স্থানের ভূগোল, সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি, চাকমা লোককথা, জুম, গান, বিজু উৎসব ইত্যাদিকে নিয়ে কবি সন্তোষ রায় তার শুভরেখা কাব্যগ্রন্থের কবিতাগুলি লেখেন। চাকমা রমণী শুভরেখার জীবনের ঘটনার সূত্র ধরে ত্রিপুরার আদিম প্রকৃতি অরণ্যের করুণ আরতি, ত্রিপুরার আদিম অরণ্য সংস্কৃতির অসহায়তার কথা বর্ণনা করেছেন কবি তার এই কবিতাগুলির ছত্রে ছত্রে। যেমন, রেখা ছিল পথ হয়েছে আর কটা দিন, গাছের কিনারা দিয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাবে দীর্ঘ রেলপথ, তখন সিটি বাজিয়ে মাঝে মাঝে তোমাকে দেখতে আসবো, ব্যাংকের বাবুটি যেমন শনি রবিবারে ছুঁয়ে ছুঁয়ে যেত। স্বাধীনোত্তর ভারতে অন্তঃসার শূন্য রাজনীতি, নির্বাচন, প্রশ্নকণ্টকিত গণতন্ত্র বারবার কবি কিশোর রঞ্জন দের কবিতার বিষয় হয়ে উঠেছে। এছাড়া তার কবিতার প্রাধান্য পেয়েছে তার কবিতায় স্থানিক বৈশিষ্ট্য। ত্রিপুরার অনন্য প্রকৃতি, পাহাড় সমতলের জীবনযাপনের কথা এই পর্বের কবিদের কবিতার মূল ক্ষেত্র হয়ে উঠেছিল। এমনই আরেক কবি সেলিম মুস্তাফা তার কবিতায় ত্রিপুরার আদিবাসী জীবন, শহুরের জীবনের ভ্রষ্টতা, ক্ষুধা, দারিদ্র, প্রেম, আর্থসামাজিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ চিত্র তুলে ধরেছেন তার অভিজ্ঞতার ভান্ডার থেকে। যেমন, বাবুরা জঙ্গলে এসেছিল পাতা কুড়াতে, হায় আরেকটা দাঙ্গার আগেই ওরা ফিরে যায়, দিন কিছু বদল হয়েছে, মণিরেখার বুক ছেড়ে চলে যায় অসমাপ্ত চাঁদ, আমার মগজ থেকে খুলে পড়ে পাহাড়ি ফুলের ঘ্রাণ। বিশ্বায়নের পর্বে যখন ভারতের আর্থসামাজিক চালচিত্রের বদল ঘটতে শুরু করে, তখন ছোট্ট রাজ্য এই ত্রিপুরাতেও তার প্রভাব ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে। ফলত সংস্কৃতির ক্ষেত্রে এক বদলের পালা লক্ষ্য করা যায়। আর এই বদল সাহিত্যে ঘনীভূত হতে থাকে ক্রমশ। কবিরা স্ব স্ব পথের সন্ধানে প্রতিজ্ঞাবদ্ধ হতে থাকেন। নিজস্ব পথের সন্ধানে কেউ যেমন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সমাজের প্রতি দায়বদ্ধতায়, আবার কেউ গমন করেছেন আত্মবোধের দিকে, কেউ আবার সময় ও মধ্যবিত্ত চেতনার টানাপোড়েনে প্রভাবিত হয়ে সন্ধান করেছেন নিজের অস্তিত্ব, কেউ শব্দ, ভাষা, প্রকরণের সমৃদ্ধিতে ঋদ্ধ করতে চেয়েছেন কবিতাকে, কেউ আবার এগিয়েছেন পুরাণ ও দর্শনের দিকে। কবি মিলন কান্তি দত্ত একজন সচেতন, মেধাবী, মনস্বী ও দার্শনিক কবি। বেদ, উপনিষদ, তন্ত্র ও পুরাণের পাঠ তার মননকে ঋদ্ধ করেছে এবং তিনি এর ভিতর দিয়েই নিজের অস্তিত্ব খোঁজার চেষ্টা করেছেন। তাই তার কবিতায় তিনি ভিন্ন ভাষার সন্ধানী। আবার পল্লব ভট্টাচার্যের কবিতায় অস্তিবাদের চেতনা বড় হয়ে ওঠে। আধুনিক যন্ত্র সভ্যতার যুগে আর্থ সামাজিক রাজনৈতিক পটভূমিতে দাঁড়িয়ে পণ্য হয়ে ওঠার শেষ লগ্নে নিজের অস্তিত্বের অনুসন্ধান তার কবিতায় দৃষ্ট হয়। যেমন, ধরো ফেলে যাওয়া একটা সাপের খোলসে তুমি ঢুকে গেলে, আর তখনই দেখতে পেলে দিক বিদিক ঝলমল করে ছুটে আসছে এক প্রায়ান্ধ ময়ূর। তখন সাপ হিসেবে তোমার যে ভয় আর মানুষ হিসেবে যে মুগ্ধতা, তুমি কি তাকেই বলবে তোমার ভবিষ্যৎ? আবার তাতার সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও তাতার সাহিত্য পত্রিকার প্রকাশক পাঞ্চালী দেববর্মনের কবিতা নির্ভীকতায়, আধুনিকতায়, ধ্বনি শব্দের নূতন প্রয়োগে মননশীল পাঠককে আকর্ষণ করে। তার কবিতার গতি তার শব্দ ও বাক্য প্রবাহকে তাড়িত করে। কবি মনিকা বড়ুয়াও স্বতন্ত্র ভাষার সন্ধানী। সমাজ জীবনের বিভিন্ন টানাপোড়েন, সুখ, দুঃখ, প্রেম সব বিষয়ই তিনি হৃদয়ের সরল অনুভূতি ও আন্তরিকতা দিয়ে আলোকপাত করেছেন তার কবিতায়। কবি সুতপা রায়ের কবিতায় নারীর মূল্যবোধ সচেতন ভাবে প্রকাশ পায়। কবি শিউলি শর্মা অত্যন্ত সাহসী। তার কবিতা বিদ্রুপ করে আপন ব্যক্তিত্বে। তিনি নারীত্বের অপমান ও ব্যথায় নুব্জ নন, বরং কামুক সমাজকে তিনি তাচ্ছিল্য করেন। আর তার দুঃসাহসের কাছে খাটো হয়ে যায় পৌরুষের অহংকার। যেমন, এই নে সব খুলে ফেলেছি, দেখতো হৃদয় দেখতে পাস কিনা, ঘরে বড্ড গরম, হোক না ছাতের পরেই বিছানা, কিরে ভয় করছে বুঝি, আকাশ উপরে বলে, ওমা আমি তো জানতাম তুই খুবই সাহসী ছেলে, দূর ছাই আমিও যাচ্ছে তাই, রামধনু দেখাচ্ছি তোকে, আরে তোরা তো সবাই রংকানা। ত্রিপুরার কবিতায় প্রথম যুগে স্থানিকতা যেখানে বিষয়বস্তু ও ঘটনা নির্ভর ছিল, শূন্য দশকে এসে তা রূপান্তরিত হয়েছে আন্তরিকতায়।
নির্মাণেও সুরে এই পর্যায়ের কবিতা অভিনবত্বের দাবি করে। সুদীর্ঘ ইতিহাসের ধারাপথে রাজন্য যুগ থেকে গণতান্ত্রিক যুগে উপনীত হবার সাক্ষ্য বহন করে নানান আর্থসামাজিক রাজনৈতিক অভিঘাতের ভিতর দিয়ে ত্রিপুরার বাংলা কবিতার এই দীর্ঘ পথ চলা। শরণার্থী আগমন, বাম মতাদর্শ, শেকড় চেতনা এ রাজ্যের কাব্যকে পৃথক অবস্থানে অবস্থিত করেছে। ত্রিপুরার জলবায়ু, প্রকৃতি, ঐতিহ্য, বিশ্বাস, জাতি উপজাতির ভাবাবেগ ত্রিপুরার কবিতাকে বিকশিত করেছে। ত্রিপুরার বাংলা কবিতার এখানেই মৌলিকতা লক্ষ্য করা যায়। ধন্যবাদ, আমার বক্তব্য এখানেই শেষ করছি। দেবারতী দেবকে ধন্যবাদ খুব সুন্দর একটা উপস্থাপনার জন্য। ত্রিপুরার বাংলা কবিতা একেবারে সূচনা থেকে বর্তমান পর্যন্ত খুব সংক্ষেপে সে পরিক্রমা করেছে। এখন যদি শ্রোতাদের মধ্য থেকে কেউ কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে আপনারা দেবারতীকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে কি কেউ নেই? ঠিক আছে, দেবারতী তিনটি গুরুত্বপূর্ণ, হ্যাঁ কেউ কিছু বলবেন? না স্যার, আমি দেবারতী বলছি। আচ্ছা, এই পর্যন্ত দেবারতী যে আলোচনা করেছে সেখানে সে তিনটি বইকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। একটি রঞ্জিত ভট্টাচার্য, অপর দুটো বই হচ্ছে শিশির কুমার সিংহ এবং অভিজিৎ চক্রবর্তীর বই। রাজন্য আমল থেকে ত্রিপুরায় কবিতা চর্চা শুরু হয়েছিল এবং প্রথমেই অনঙ্গমোহিনী দেবীর নাম উচ্চারণ সে করেছে। ত্রিপুরায় প্রথম দিককার মহিলা কবি যারা ছিলেন তাদের মধ্যে অনঙ্গমোহিনীর নাম উচ্চারণ করতে হয়। তাকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিদের তালিকা অসম্পূর্ণ থাকবে এবং যথাযথভাবেই সে ত্রিপুরার যে কাব্য চর্চা তার একটা সঠিক পরিক্রমা করতে সক্ষম হয়েছে। তবে এমনকি একেবারে হাল আমল পর্যন্ত, শূন্য দশক পর্যন্ত এসে সে থেমেছে। ক্রমান্বয়ে বিভিন্ন কবিদের নাম, তারপরে কিশোর সাহিত্য সমাজের কথা উচ্চারিত হয়েছে, রবীন্দ্র প্রভাব এবং মূল স্রোতে যে ৩০-এর দশকে যে কাব্য আন্দোলন শুরু হয়েছিল তার প্রভাব কিভাবে ত্রিপুরার কবিতায় পড়েছে সেই বিষয়টিকেও দেবারতী আলোচনায় এনেছেন। তাছাড়া আমরা দেখছি যে বিভিন্ন সাময়িক পত্রিকাগুলো যেগুলো ত্রিপুরা থেকে প্রকাশিত হয়েছে, জোনাকি, মানদণ্ড, উদীচী প্রভৃতি পত্রিকার কথাও সে উচ্চারণ করেছে। একই সঙ্গে একেবারে প্রথম দিককার সলিল কৃষ্ণ, বিজন কৃষ্ণ, অপরাজিতা রায়, করবী দেববর্মনদের থেকে শুরু করে আমরা দেখছি একেবারে চিরশ্রী দেবনাথ, পাঞ্চালী পর্যন্ত, শিউলি পর্যন্ত এসে সে দাঁড়িয়েছে। অর্থাৎ যথাযথভাবেই ত্রিপুরার কাব্য চর্চা পরিক্রমা সে করতে পেরেছে। তবে আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত শঙ্খপল্লব আদিত্যের নামটি কোনো কারণে বাদ গেছে বা আমি হয়তো লক্ষ্য করতে পারিনি। শঙ্খপল্লব আদিত্য ত্রিপুরার একজন গুরুত্বপূর্ণ কবি। ত্রিপুরার কাব্য চর্চার ক্ষেত্রে তার নাম অবশ্য উচ্চার্য। যাই হোক, দেবারতী দেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার এই মূল্যবান প্রবন্ধটি উপস্থাপনার জন্য। এবার আমি আহ্বান জানাবো পরবর্তী গবেষণাপত্রের পাঠক ডক্টর পদ্মকুমারী চাকমাকে। ডক্টর পদ্মকুমারী চাকমা, পদ্মকুমারী চাকমা এবার তার গবেষণাপত্র উপস্থাপন করবেন। নমস্কার। কারো মাইক্রোফোন অন আছে, অনুগ্রহ করে মাইক্রোফোনটা বন্ধ করে দিন।
শুভ অপরাহ্ন। বঙ্গবিদ্যার আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনারে উদ্যোক্তাদের এবং শ্রোতা বন্ধুদের আমার নমস্কার, শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আর এই প্যানেলে ত্রিপুরার বাংলা আধুনিক সাহিত্য এই প্যানেলের সভাপতি ডক্টর নির্মল দাস স্যারকেও আমি আমার প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি। আমার গবেষণা পত্রটির শিরোনাম হচ্ছে ত্রিপুরার বাংলা নাটক। ত্রিপুরার বাংলা নাটক নিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। এখানে আমার যতটুকু সাধ্য হয়েছে আমি যে ইনফরমেশন বা তথ্যগুলো পেয়েছি তার উপর ভিত্তি করে আমি এই গবেষণা পত্রটি উপস্থাপন করার চেষ্টা করব। 19 শতকের শেষার্ধে ত্রিপুরায় নাট্যচর্চার সূচনা। তবে রাজন্য যুগে রাজকীয় পৃষ্ঠপোষকতায় রাজঅন্দরমহলে শৌখিন যাত্রাপালা অভিনীত হতো। মহারাজা দ্বিতীয় রত্নমাণিক্যের পৃষ্ঠপোষকতাতে কালীয় দমন যাত্রাপালাটি অভিনীত হয়। এরপর দীর্ঘকাল যাত্রা বিনয়ের কোনো তথ্য পাওয়া যায় না। পুনরায় বীরচন্দ্র মাণিক্যের আমলে যাত্রা বিনয় শুরু হয়। একে একে শৌখিন যাত্রা দলের জন্ম হয়। ধীরে ধীরে নাট্যাভিনয়ের কাছাকাছি এসে যায়। রাজ পরিবারের উদ্যোগে 1897 খ্রিস্টাব্দে ত্রিপুরায় উজ্জয়ন্ত নাট্য সমাজ নামে একটি নাট্যদলের গড়ে ওঠে। ক্রমে ক্রমে পরবর্তী সময়ে বেশ কয়েকটি নাট্যদলের আত্মপ্রকাশ ঘটে। আমি এখানে কয়েকটি নাট্যদলের নাম উল্লেখ করছি। উমাকান্ত একাডেমি, ছাত্র নাট্য সংস্থা, এডওয়ার্ড মেমোরিয়াল মেডিকেল ইনস্টিটিউটের থিয়েটার, শ্রী পাটিল তরুণ সংঘ, স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নাট্য শাখা, বিলোনিয়া ছাত্র নাট্য সংস্থা। মূলত তরুণ ছাত্ররাই এই নাট্য দলগুলি গড়ে তোলেন। তাদের গড়া নাট্য দলগুলি নাট্য পিপাসু সাধারণ দর্শকদের কাছে নাট্যরস উপভোগের সুযোগ করে দেয়। কম খরচে সুন্দর মঞ্চসজ্জার মাধ্যমে অভিনয় করার রীতি তারা প্রবর্তন করেন। ত্রিপুরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1926 সালে। প্রায় 10 বছর ধরে তারা নাট্যচর্চা করেন এবং সর্বসাধারণের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং তাদের প্রেরণাতে রাজ্যের বিভিন্ন মহকুমায় নাট্যদল গড়ে ওঠে। ত্রিপুরার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য ছিলেন নাট্যানুরাগী। তিনি ত্রিপুরা নাট্য সম্মেলনী নামে একটি নাট্য সংস্থা গঠন করেন। উদ্দেশ্য প্রাসাদ কেন্দ্রিক নাট্যচর্চাকে পুনর্জীবিত করে তোলা। তার রচিত উল্লেখযোগ্য গীতিনাট্য হলো চাঁদকুমোদিনী ও শ্রী রাধাকৃষ্ণ বিলাস। 1934 খ্রিস্টাব্দে ত্রিপুরা হাউসের মঞ্চে শ্রী রাধাকৃষ্ণ বিলাস এই গীতি নাটকটি অভিনীত হয় এবং কলকাতার নাট্যরসিকদের দ্বারা বিশেষভাবে প্রশংসিত হয়। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য 1926 খ্রিস্টাব্দে জয়াপতি ও ত্রিপুরা সতী নামে একটি পূর্ণাঙ্গ নাটক রচনা করে। এই নাটকটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো চরিত্র অনুসারে সংলাপের ভাষা ব্যবহার। এই নাটকের একটি দৃশ্যে হালাম সর্দারের সংলাপে হালাম ভাষার ব্যবহার করা হয়েছে। নাটকে যথাযথ বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে মহারাজার প্রচেষ্টা প্রশংসনীয়। ত্রিপুরা তথা বাংলা নাটকের ইতিহাসে এই নাটকটিতে বোধহয় প্রথম একটি আদিবাসী জনগোষ্ঠীর ভাষা ব্যবহার করা হয়েছে। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের রাজত্বকালে জ্যোতিপ্রসন্ন সেনগুপ্ত, একটু বলে রাখি, বীরবিক্রম কিশোর মাণিক্যের রাজত্বকাল 1938 থেকে 1944। জ্যোতিপ্রসন্ন সেনগুপ্ত বাংলাদেশের মাটি, আর্য অনার্য, ত্রিপুরা গৌরব ও চিত্তর সন্ধ্যা নামে 4টি নাটক রচনা করেন।
এই নাটকগুলির মধ্যে কেবলমাত্র বাংলাদেশের মাটি নাটকটি মুদ্রিত ও প্রকাশিত হয়। অন্য নাটকগুলি ছোটদের জন্য রচিত, সেগুলি পাণ্ডুলিপি আকারে রয়ে গেছে। ত্রিপুরার ভারত মুক্তির পূর্বে রচিত নাট্যকারদের নাটকগুলি কিছু নাম আমি বলছি। দৌলত আহমেদের জীবন মঙ্গল, মহারাজ কুমার, মহেন্দ্র দেববর্মনের প্রতিব্রতা, যোগেশ চৌধুরীর রেশম, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জয়াবতী ও ত্রিপুরা সতী, জ্যোতিপ্রসন্ন সেনগুপ্তের বাংলাদেশের মাটি ইত্যাদি। প্রাক স্বাধীনতা পর্বে ত্রিপুরা রাজ্যের নাট্যচর্চা, নাটক রচনা ও নাট্যাভিনয়ে পৌরাণিক নাট্যধারার অনুসরণ লক্ষ্য করা যায়, কিন্তু ত্রিপুরার ভারত মুক্তির পর থেকে এখানকার চিন্তা চেতনায় পরিবর্তন ঘটতে থাকে। 1947 সালে মহারাজা বীর বিক্রম কলেজ প্রতিষ্ঠিত হয়, ফলে কলেজের অধ্যাপনার কাজে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গোষ্ঠী ও বিভিন্ন ভাষার অধ্যাপকেরা রাজ্যে আসেন। তাছাড়া তৎকালীন পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ থেকেও আসেন বিভিন্ন পেশার মানুষ। ফলে সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে পরিবর্তনের জোয়ার আসে, বিশেষ করে নাট্যচর্চায় আধুনিকতার ছোঁয়া লাগে। উল্লেখ্য, এই সময়ে অভিনীত নাটকগুলি ছিল ত্রিপুরার বাইরের নাট্যকারদের রচিত নাটক। সেই সময় নাট্যকার রতন কুমার ঘোষ, ব্রজেন দে ও শক্তিপদ রাজগুরুর নাটক যেমন জনপ্রিয় হয়ে উঠেছিল, তেমনি জনপ্রিয় হয়ে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলিও। এসব নাটকের অভিনয়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে ত্রিপুরার কয়েকজন নাট্যকর্মী তথা নাট্যপ্রেমী মৌলিক নাটক রচনায় হাত দেন। যদিও স্বাধীনতার পূর্বে বেশ কয়েকটি মৌলিক নাটক রচিত হয়েছিল, তবে 70-এর দশক থেকে ত্রিপুরায় নিজস্ব ধারায় নাটক রচনার শুরু। এর আগের দশকেও কিন্তু সে নাটক রচনার প্রয়াস লক্ষ্য করা গেছে। বিশেষ করে 70 দশকে যে নাটকগুলো রচনায় ব্রতী হয়েছে, সেখানে বিষয় হচ্ছে ত্রিপুরার আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক উপাদানকে বিষয় করা হয়েছিল। এখন আমি কয়েকজন নাট্যকার সম্পর্কে বা নাট্যকারের নাটক কি কি লিখেছে সেগুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি, খুব সংক্ষেপে করছি। রাখাল রায় চৌধুরী, তিনি স্বাধীনতা উত্তরকালের প্রবীণ নাট্যকার, নাট্য পরিচালক ও অভিনেতা। তার রচিত কয়েকটি নাটক পদধ্বনি, দর্শকের গ্যালারি থেকে, ভোরের আলো, শাহজাদি আরি। তারপরে আমি যাচ্ছি অগ্নিকুমার আচার্য, ত্রিপুরার একজন বিশিষ্ট নাট্যকার, গীত রচয়িতা, নাট্য পরিচালক ও অভিনেতা। আগরতলা দূরদর্শন কেন্দ্র থেকেও তার বেশ কয়েকটি নাটক সম্প্রসারিত হয়েছে। তার রচিত প্রথম নাটক যাত্রা হলো শুরু 1960, এরপর শিশু রাজার দেশ 1982, সংহতি সূর্য জাগো 1985, মৃত সৈনিকের ডায়েরি 1986। এছাড়াও তিনি বেশ কয়েকটি গীতিনাট্য ও নাটিকাও রচনা করেছেন। সুখময় ঘোষ একজন বিশিষ্ট নাট্যকর্মী, নাট্য পরিচালক এবং নাট্যকার। তিনি মূলত শিশু উপযোগী নাটক রচনা করেছেন। ত্রিপুরা রবীন্দ্র পরিষদের শিশু শিল্পীদের দিয়ে বহু নাটকের অভিনয় করিয়েছেন। মূলত তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কবিতা ও ছোট গল্পের নাট্যরূপ দিয়েছেন। তার নাট্য সংগ্রহ প্রথম খণ্ডে যে 7টি নাটিকা রয়েছে সেগুলি হলো রাজা ও নিন্দুক, দৌলত রামের খ্যাতি, ভূত বিদায়, তুরঙ্গ সংবাদ, গোলক ধাঁধা, মাঝি মাল্লার গল্প ও নারদ নারদ। তার রচিত, তবুও বলতে হবে, তার রচিত নাটকগুলি কিন্তু মৌলিক নাটকের মতোই উপভোগ্য হয়ে উঠেছে। অজিত মজুমদার, ত্রিপুরার নাট্য জগতে অজিত মজুমদার একাধারে নাট্যকার, অভিনেতা ও নির্দেশক। স্কুলে পড়াকালীন সময়ে তিনি রচনা করেন বিয়ে বাড়ি নামে একটি একাঙ্ক নাটক। তিনি একাঙ্ক নাটক, পূর্ণাঙ্গ নাটক, বেতার নাটক, শ্রুতি নাটক, পুতুল নাটক, টেলি নাটক সব মিলিয়ে প্রায় 40টি নাটক রচনা করেন। গাথা কাব্য, নকশিকাঁথার মাঠ, নাট্য সংগ্রহ, নাট্য সংকলন প্রকাশিত হয় না। তার কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো নকশিকাঁথার মাঠ,
যে একটু আগে যেটা উল্লেখ করলাম, ঝংকার, সভ্যতার সংলাপ, বৃহন্নলা পালা, ঢেউ ভাঙা ঢেউ, ভারতনাট্যম, ময়না তদন্ত, পুতুল খেলা প্রভৃতি। নাট্যকার অজিত মজুমদারের নাটকের সামাজিক সমস্যা, ধর্মীয় বিষয় ও ইতিহাস বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে। যেমন বৃহন্নলা পালা নাটকে হিজড়েদের সমস্যাকে তুলে ধরেছেন। এই নাটকটি বাংলা নাট্য সাহিত্যের অভিনব সংযোজন বলা যায়। 80-র দশকের শুরুতে এই নাটকটি ত্রিপুরার নাট্য জগতে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল। সভ্যতার সংলাপ নাটকে যুদ্ধের বীভৎসতাকে নাট্যকার তুলে ধরে নিজের মানসিক অবস্থানকে জনমানসে প্রকাশ করার প্রচেষ্টা করেছেন। শিশুর পুতুল খেলার রূপকে পণ প্রথার বীভৎস রূপটি তুলে ধরেছেন পুতুল খেলা নামক নাটকে। ভারতের ধারাবাহিক ইতিহাস হরপ্পা, মহেঞ্জোদারো থেকে ব্রিটিশ শাসনে আমাদের দেশ সুদীর্ঘকাল ধরে কিভাবে চলে এসেছে, সাম্রাজ্যবাদী আগ্রাসন, মার দাঙ্গা, এসব বিষয় উঠে এসেছে ভারতনাট্যম নাটকে। ময়না তদন্ত নাটকের বিষয় ধর্মের নৃশংসতা ও সংকীর্ণতা। এটি ক্লাসিক্যাল ধর্মী নাটক, কোরাসও রয়েছে এই নাটকে। নাট্যকার অজিত মজুমদার নাটকের সংলাপ ও উপস্থাপনা বিষয়ে প্রায় প্রতিটি নাটকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। গ্রিক ট্রেজেডির মতো কোরাসের ব্যবহারও লক্ষণীয় তার নাটকগুলিতে। তার অনেকগুলি নাটকে অঙ্ক বা দৃশ্য বিভাগও নেই। তার নাটক বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নাটকের পুরস্কারও লাভ করে। তিনি ছোটদের জন্য নাটক রচনা করেছেন। সাজার বাহার সেরকম একটি শিশু উপযোগী নাটক। নিখিল ভট্টাচার্য ত্রিপুরার একজন বিখ্যাত নাট্যকার। তিনি মোটামুটি দুটি নাটক আমি দিয়েছি, সেটা হচ্ছে সেই বৃদ্ধ লোকটি এবং পাহাড় ছেজটি নামক দুটি নাটক লিখেছেন। এই নাটক দুটি নাট্যপ্রেমীদের দ্বারা বিশেষ প্রশংসিত হয়েছে। কমল রায় চৌধুরী, তিনি 70 দশকের শেষ এবং 80 দশকের শুরুতে বেশ কিছু নাটক রচনা করেছেন। দেবনাতীত, ধর্মগোলা, ত্রিপুরার রাজার উপাখ্যান প্রভৃতি তার রচিত নাটক। ত্রিপুরার রাজ পরিবারের সিংহাসন নিয়ে ষড়যন্ত্র ও প্রজাদের বিদ্রোহ ইত্যাদি বিষয় তার নাটকে স্থান পেয়েছে। রাজকৃষ্ণ দেবনাথ, তিনি আঞ্চলিক ভাষায়, বিশেষ করে সিলেটি, শ্রীহট্টীয় উপভাষায় ফকুনোর ঝাও মানে ফকুনের বাচ্চা নামে একটি নাটক রচনা করেন। এছাড়াও 1987 সালে পথনাটিকা নামে একটি নাট্য গ্রন্থ প্রকাশিত হয়। মানিক চক্রবর্তীর অভিনেতা ও নাট্য পরিচালক। 70-এর দশকে তার নাট্য সংস্থা রূপায়ণের মাধ্যমে বেশ কিছু পথনাটক উপস্থাপিত করেছেন। তাছাড়া বিদেশি নাটকের অনুবাদ করেছেন, রচনা করেছেন অন্য নাটকও। নাট্যাভিনয়ে থিয়েট্রন ও প্রসেস পদ্ধতির ব্যবহার করে অভিনবত্ব আনার চেষ্টা করেছেন। তিনি বেশ কিছু গল্প কাহিনীর সার্থক নাট্যরূপদানও করেছেন। চন্দন সেনগুপ্ত, তিনি শুধু নাট্যকারী নন, নাট্যকর্মী হিসেবেও তার বিশেষ খ্যাতি রয়েছে। লিখেছেন পূর্ণাঙ্গ নাটক, একাঙ্ক নাটক এবং পথনাটিকা। তার নাটক সর্বভারতীয় ক্ষেত্রে প্রশংসিত হয়েছে। সর্বভারতীয় নাট্য প্রতিযোগিতায় তার নাটক শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে। তার রচিত নাটকগুলিতে নাটকের গঠন প্রকৃতি বা ফর্ম নিয়ে নতুন নতুন ভাবনার পরিচয় রয়েছে। তার কয়েকটি পূর্ণাঙ্গ নাটকের নাম জীবনের মানে, সাদা পায়রার জন্য, অন্য পৃথিবী, আরোহণ, প্রসঙ্গ, হরধনু, সোনার হরিণ, তাম্রপত্র, ভূমিজ, ডেড লেটার ও যাওয়া। আর কয়েকটি একাঙ্ক নাটকের নাম বলছি। ইস্কাবনের বিবি, সূর্য উঠবে বলে, ভোট, কর্তার ভূত, জন্মদিন, একটি দিন একটি স্বপ্ন। বর্তমান সময়ের জটিল অর্থনৈতিক ও সামাজিক সমস্যার বাস্তব ছবি তুলে ধরা হয়েছে জীবনের মানে নাটকে।
আধুনিক যুবক যুবতীদের অর্থনৈতিক সমস্যা, বেকারত্ব, রাজনৈতিক নেতাদের লোভ লালসা কিভাবে আমাদের সমাজের চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে তারই ছবি অঙ্কন করেছেন নাটকটিতে। সাদা পায়রার জন্য নাটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির উগ্র জাতীয়তাবাদ কিভাবে ফরাসিদেরকে বিপর্যস্ত করে দিয়েছিল সেই বিষয়টি এই নাটকে তুলে ধরেছেন প্রদীপ আচার্য। তিনি মূলত ঔপন্যাসিক, উপন্যাস রচনার পাশাপাশি কিছু নাটকও রচনা করেছেন, যেমন নীরমহলের রাজা, ভালোবাসার মৃত্যু নামে দুটি নাটক। তার নাটকের বিষয় ত্রিপুরার ইতিহাস। রবীন্দ্র ভট্টাচার্য, তিনি নাট্যকার, অভিনেতা ও পরিচালক। তিনি বেশ কয়েকটি পূর্ণাঙ্গ ও একাঙ্ক নাটক রচনা করেছেন। এছাড়া বহু বেতার নাটক, নাটক, শিশু নাটক, একক সংলাপ ধর্মী নাটক রচনা করেছেন। বিজ্ঞান সচেতনতামূলক বহু নাটকও লিখেছেন। তার প্রকাশিত নাট্যগ্রন্থ ৩ তার রচিত বেশিরভাগ নাটকই এখনো পাণ্ডুলিপি আকারে রয়ে গেছে। উৎকৃষ্ট অভিনয়ের জন্য তিনি নাট্যকার চন্দন সেনগুপ্ত স্মৃতি পুরস্কারও পেয়েছেন। তার রচিত কয়েকটি পূর্ণাঙ্গ নাটক শিকার, তুলেমুলে বিনাশ, অন্য চালচিত্র, দর্পণ, জলবন্দী, আর কয়েকটি একাঙ্ক নাটক সূর্য গেল অস্তাচলে, কার্ল মার্কস, জীবনগাথী, জলবন্দী, অগ্নিস্নান, সেতু, দহন, কাবুলিওয়ালা। নন্দকুমার দেববর্মা বাংলা ও ককবরক এই দুই ভাষাতেই তিনি নাটক রচনা করেছেন। দূরদর্শনের উপরে নাটক পরিচালনা করেছেন। তিনি বাংলা ও ককবরক ভাষায় প্রায় 13টি নাটক রচনা করেছেন। হীরেন্দ্র সিনহা, তিনি একজন বিশিষ্ট নাট্যকার ও নাট্য প্রযোজক। তিনি শিশুদের জন্য অনেক নাটক যেমন লিখেছেন, তেমনি লিখেছেন অনেক পূর্ণাঙ্গ ও একাঙ্ক নাটকও। তার উল্লেখযোগ্য শিশু নাটক হলো রাজার সাজা, পাখির চোখ, একদিন জন্মদিনে, আরেকটার কাহিনী, সম্পর্ক, স্বপ্ন বিচার, রিংটোন এবং ভূত। এই নাটকগুলি শিশু কিশোর নাট্য সংকলন 2010 এ স্থান পেয়েছে। সঞ্জয় কর, তিনি একাধারে সফল অভিনেতা, নাট্য পরিচালক ও নাট্যকার। স্কুলের পড়াকালীন সময়ে অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে পড়েন। স্কুল জীবন শেষ করে কলকাতায় যান নাট্যাভিনয়ের শিক্ষা লাভের জন্য। প্রখ্যাত দস্তিদারের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। ফোয়াইয়ের কালচারাল ক্যাম্পেনের বিশিষ্ট অভিনেতা ও নাট্য নির্দেশক হিসেবে বিশেষ খ্যাতি লাভ করেন। তিনি মঞ্চ নাটক, বেতার নাটক, টেলি নাটক ও রচনা করেছেন। বিজ্ঞান নাটকের লেখক হিসেবে 2008 সালে জাতীয় পুরস্কারও পান। এছাড়া কয়েকজন নাট্যকারের নাম আমি উল্লেখ করছি: শামসুল ইসলাম, সুধাংশু বিকাশ সাহা, রতীশ মজুমদার, তমাল চক্রবর্তী, মঞ্জুরানী বিশ্বাস, সুভাষিস চৌধুরী, মনোরঞ্জন গুহ। আমার শিরোনামটা হচ্ছে ত্রিপুরার বাংলা নাটক। তবু আমি যে কিছু একটু আগে যেটা আলোচনা হয়েছে যে ডক্টর সুশীল কুমার সিনহার যে ত্রিপুরার বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাস, সেখানে সেরকম ককবরক বা চাকা নাটক নিয়ে সেরকম আলোচনা আমি পাইনি। তো আমি সেগুলো যুক্ত করে দেওয়ার চেষ্টা করছি। শঙ্করী দাসেরও একটা নাটক সম্পর্কিত বই আছে, সেখানে ককবরকদের, ভাষীদের নিয়ে কিছু আলোচনা হয়েছে, কিন্তু চাকমাদের নিয়ে সেরকম ভাবে আমি আলোচনা চোখে পড়েনি। তো আমি যতটুকু পারি সেটা চেষ্টা করেছি, সেটা একটু 1-2 মিনিটের মধ্যে পড়ে শুনিয়ে আমার বক্তব্য শেষ করছি। ত্রিপুরায় ককবরক ভাষা সাহিত্য চর্চা হয়ে আসছে দীর্ঘকাল ধরে। নাটক চর্চাও বাংলা নাটকের সমসাময়িক সময়ে শুরু হয়েছিল। মোটামুটি 50-এর দশক থেকে ককবরক নাটক রচনা শুরু। সুধীন্দ্র দেববর্মার এগিয়ে চলো নাটকটি বাংলা এবং ককবরক এই দুই ভাষাতে রচিত। তারপর 60-এর দশকে ককবরক ভাষায় অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকটি শিক্ষক জাভেদ ভৌমিক। 1970 খ্রিস্টাব্দে শ্যামলাল দেববর্মা ইয়াগল নাটকটি লেখেন। অলিন্দ্র ত্রিপুরার লামনি সঞ্চাং, কামিনী দেববর্মার চবা, কানায় নরেন্দ্র দেববর্মার নোবার দুমসানি কাকমা, নন্দকুমার দেববর্মার মারি কুইফুইলাই হুম, সাচি বহুকু সৌখা, কক্সিকা কান্তাং হাই, সালতুং নাইনা খামি সোনাই। রুহি দেববর্মার চেকুয়াং
লালমানি কসাজার নাটক। এটি আগরতলার আকাশবাণীতে পরিবেশিত হয়। কুচুকু কেরেংবার আরো অনেক নাট্যকারেরা রয়েছেন, যেমন পিন্টু দেববর্মা, সুভাষ দেববর্মা, হীরালাল দেববর্মা, জয়ন্ত মাতিয়া, শিবানী দেববর্মা, শিপ্রা দেববর্মা, মাধুরী দেববর্মা প্রমুখ। এখন আমি চাকমা নাটক নিয়ে কিছু বলছি। মোটামুটি ভাবে বলা যায় ত্রিপুরার চাকমা ভাষায় নাটক রচনা শুরু 80-র দশকে। 1987 সালে প্রকাশিত অনিল চাকমার সামাজিক পঞ্চাঙ্গ নাটক আওজোর বিজু ফিরিয়া। নাটকটি চাকমা ভাষায় প্রকাশিত প্রথম নাটক। 1994 সালের তার প্রথম নাটক 1994 সালে তার আরেকটি নাটক পঞ্চাঙ্গ নাটক দানবীর বেশান্তর প্রকাশিত। অনিল চাকমার আরেকটি নাটক সভ্যতার অভিশাপ, সেটা বাংলা এবং চাকমা ভাষায় রচিত। তিনি ত্রিপুরা উত্তর ত্রিপুরা জেলার নবীনছড়া গ্রামেরই বাসিন্দা, তিনি জীবিত আছেন। তারপর মোহিনীমোহন চাকমা চাকমা সম্প্রদায়ের শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য উন্নয়ন আন্দোলনের কালপুরুষ ছিলেন বলা যায়। তার হাত ধরে চাকমা সাহিত্যের আত্মপ্রকাশ ঘটে। তার সভাপতিত্বে চাকমা ভাষায় প্রথম ষান্মাসিক সাহিত্যপত্র দল 1973 মাছমারা থেকে প্রকাশিত হয়। ঐতিহাসিক পালাগানের উপর ভিত্তি করে 1974 সালে চাকমা ভাষায় নাটক শেষ রামনেবেরা রচনা করেন। নাটকটি ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচল প্রদেশে সাফল্যের সঙ্গে প্রদর্শিত হয়। এছাড়াও সুদত্তবী রান, আবির্ভাব, যদেপদে পরাজয়, সাক্ষ্য সিংহ, গৌতম বুদ্ধ প্রভৃতি নাটক রচনা করেন। চাকমা ভাষায় নাট্যচর্চায় অগ্রপথিক ছিলেন বিমল মোমেন চাকমা। তার রচিত কয়েকটি নাটকের নাম হচ্ছে কয়েকফুটো সৌগপানি, আন্দার পারইনে, জনসা। কয়েকফুটো জগৎবাণী নাটকটি ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে রচিত। চাকমা বাসিন্দা একটি নাটক রচনা করেছেন, সেটিও ঐতিহাসিক ঘটনা নির্ভর। ঝুল্লে ফুরি লোকদের আনন্দমোহন চাকমা ও চাকমা ভাষায় নাটক রচনা করেছেন। তার রচিত নাটক উপকার নাতি পড়া হবাইলে তিনি 80-র দশকে ত্রিপুরায় আলোড়ন তোলা ভুবন্তপুরী যাত্রা দলের সঙ্গেও যুক্ত ছিলেন। অরুণ চাকমা মূলত কবি হলেও নাটক রচনায় এগিয়ে এসেছেন। তার রচিত কয়েকটি নাটক সোনার সংসারান গেল ভাজি, অঙ্গুলিমাল দূষণ নৌজনম, প্রলয় বুড়ে আম বাগান, জবাব দাও কার অপরাধ। উল্লেখ্য এই নাটকগুলি এখনো পাণ্ডুলিপি আকারেই আছে, প্রকাশিত হয়নি। তো আমি অনেক সময় নিয়েছি, ধন্যবাদ সময়কে। নমস্কার। ধন্যবাদ পদ্মকুমারী। তিনি ত্রিপুরায় বাংলা নাটক সম্পর্কে একটি দীর্ঘ আলোচনা করেছেন এবং রাজন্য আমল থেকে শুরু করে অতি সাম্প্রতিক কাল পর্যন্ত নাট্য পরিক্রমা করেছেন। একই সঙ্গে চাকমা ভাষার নাটক সম্পর্কেও তিনি আলোচনা করেছেন। এই প্রসঙ্গে আমি যারা শ্রোতা দর্শক রয়েছেন তাদের কাছে যাচ্ছি, আমি আপনাদের জানাচ্ছি, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই বিষয়ে, এই বিষয়ে, তাহলে ডক্টর পদ্মকুমারী চাকমাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। সম্ভবত কেউ কিছু জিজ্ঞাসা করবেন না। যাই হোক, তো এই প্রসঙ্গে যে দু চার কথা এখানে সংযোজন করা প্রয়োজন, সেটা হচ্ছে যে তিনি একটা বর্ণনামূলকতায় গেছেন এবং তার মধ্য দিয়ে ত্রিপুরায় নাট্য চর্চাকে তুলে ধরেছেন। যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে যে স্বাধীনতার অনেক আগে থেকেই ত্রিপুরায় যখন রাজন্য আমল চলছিল, তখন রাজপুরুষেরা ত্রিপুরায় নাট্য চর্চায় আগ্রহী হয়ে উঠেছিলেন এবং একইভাবে সমান্তরাল গতিতে যেমন যাত্রার চর্চা হয়েছে, তেমনি নাটকেরও চর্চা হয়েছে। নাটক লেখা হচ্ছে, নাটক অভিনীত হচ্ছে এবং কলকাতা থেকে নাট্য গ্রন্থ আনিয়ে এখানে নাটক অভিনীত হচ্ছে। তো যে উজ্জয়ন্ত নাট্য সমাজ বলা হচ্ছে, স্পষ্টতই ত্রিপুরায়
যে রাজবাড়িটি রয়েছে সেটির নাম উজ্জয়ন্ত প্যালেস, এবং তারই নামকরণ করে এখানে একটা নাট্য সংস্থা গড়ে উঠেছিল একেবারে সূচনার দিকটায়। লক্ষণীয় হচ্ছে যে এই ত্রিপুরা আসলে বৃহত্তর ত্রিপুরা ছিল এক সময় যখন দেশের স্বাধীনতা হয়নি, তখন ত্রিপুরা রাজ্যের বর্তমান সীমা থেকে অনেক দূর বিস্তৃত ছিল এই রাজ্যের সীমা, এবং এইখানে ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল আগরতলায়। এবং লক্ষণীয় হচ্ছে যে বাঙালি এবং ত্রিপুরার যে আদিবাসী জনগোষ্ঠী তাদেরও কেউ কেউ এই অভিনয়ে, নাট্যাভিনয়ে অংশগ্রহণ করেছেন তখন। অর্থাৎ সবাই যে ত্রিপুরা একেবারে উদ্বাস্তু হয়ে চলে এসেছিলেন এরকমটি নয়, এখানেও প্রাচীন বাঙালি জনগোষ্ঠী ছিল যারা বর্তমান ভূখণ্ডটিতে একসময় বসবাস করতে শুরু করেছিলেন অনেক আগেই। এবং লক্ষণীয় হচ্ছে যে বাংলা সাহিত্যের মূল স্রোত থেকে ত্রিপুরায় যে নাট্য চর্চা, নাট্য লেখার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু পৃথক নয়, আলাদা করে তাকে দেখার কোনো সুযোগ নেই। এবং নাট্যকারেরা যা লিখেছেন সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এসে যোগ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এইখানকার যে মুখের ভাষা, আদিবাসীদের কথ্য ভাষাগুলোকে জায়গা করে দেওয়া হচ্ছে, এবং নোয়াখালী, চট্টগ্রাম এইসব অঞ্চলেরও মুখের ভাষা এই ত্রিপুরার নাটকে যুক্ত হচ্ছে। এটা একটা লক্ষণীয় দিক। পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়, ডক্টর পদ্মকুমারী চাকমা তাদের নাম উল্লেখ করেছেন, যেমন নন্দকুমার দেববর্মা, ধীরেন্দ্র সিনহা। এখানে বলাটা খুব জরুরি যে নন্দকুমার দেববর্মা আদিবাসী জনগোষ্ঠীর একজন মানুষ, এবং তিনি ককবরক ভাষা, তার নিজস্ব ভাষায়, মাতৃভাষায় তিনি সাহিত্য চর্চা করেন। একই সঙ্গে বাংলা ভাষায়ও তিনি কিন্তু সাহিত্য চর্চা করছেন। তিনি উপন্যাস রচয়িতা, তিনি ছোট গল্প রচয়িতা, তিনি কবিতা লিখছেন, সবই বাংলা ভাষায়, ককবরক ভাষাতেও করছেন, এবং তিনি নাটকও লিখছেন। হীরেন্দ্র সিনহা তিনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর মানুষ, তার মাতৃভাষা রয়েছে, কিন্তু তারপরেও তিনি বাংলা ভাষার নাট্যকার হিসেবেই জনপ্রিয়তা অর্জন করেছেন, এবং তিনি যেসব নাটকগুলো লিখেছেন বহু চর্চিত, এবং সেগুলো মুদ্রিত আকারেও পাওয়া যাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ত্রিপুরার রাজধানী আগরতলা শহর, কিন্তু আগরতলার বাইরেও বিভিন্ন মহকুমাগুলোতেও কিন্তু নাট্যচর্চা হয়, এবং সেইখানেও নাট্যচর্চার যে গতি এত প্রবল যে সেটা আগরতলা রাজধানী শহরের সঙ্গে পাল্লা দিতে পারে। যাই হোক, ডক্টর পদ্মকুমারী চাকমাকে তার এই বিষয়ক আলোচনা, ত্রিপুরার বাংলা নাটক বিষয়ক আলোচনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের বিদ্যায়তনিক অধিবেশনের পরবর্তী গবেষণাপত্র পাঠক ডক্টর মলয় দেবকে। আমি আহ্বান জানাচ্ছি ডক্টর মলয় দেবকে তার গবেষণাপত্র উপস্থাপনার জন্য। আমাকে শোনা এবং দেখা কি যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে, শোনাও তো যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। শুভ অপরাহ্ন। আমরা আজ ষষ্ঠ আন্তর্জালিক বঙ্গবিদ্যা সম্মেলনের দ্বিতীয় দিনে বিশেষ অধিবেশন হিসেবে ত্রিপুরার আধুনিক বাংলা সাহিত্য বিষয়ক আলোচনায় আমি মূলত ত্রিপুরার বাংলা উপন্যাস নিয়ে আপনাদের কাছে দু চার কথা বলার চেষ্টা করব। ত্রিপুরা ভারত যুক্তরাষ্ট্রের একটি অঙ্গ, কিন্তু আমাদের এর আগে আমরা জানি যে এর আগে ত্রিপুরা রাজ্য একটি সামন্ততান্ত্রিক রাজ্য ছিল। সভাপতি অধ্যাপক নির্মল দাস তার সূচক ভাষণে এ বিষয়ে বেশ কিছু আলোচনা করেছেন, ফলে আমি পুনরাবৃত্তি করব না। ত্রিপুরার বাংলা উপন্যাস নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই দুটো প্রশ্ন আসে। প্রথম কথা হচ্ছে, আমরা ত্রিপুরার বাংলা উপন্যাস কেন বলছি, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ত্রিপুরার বাংলা উপন্যাস যদি বলে থাকি
তাহলে কি ত্রিপুরার বাংলা উপন্যাসে ত্রিপুরার নিজস্ব কোনো স্বর বা সুর শোনা যায়? আসলে আমরা দেখি যে বাংলা কথা সাহিত্যের যে সূচনা সেটা মূলত 19 শতকের দ্বিতীয়ার্ধে, এবং 19 শতকের দ্বিতীয়ার্ধে যে বাংলা কথা সাহিত্যের সূচনা হচ্ছে সেটাও মূলত পাশ্চাত্য সাহিত্য সংস্কৃতির সঙ্গে বাঙালির সংযোগের সূত্র ধরে। তাহলে পাশ্চাত্য সাহিত্য সংস্কৃতির সঙ্গে বাঙালির সংযোগের সূত্র ধরে যদি 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলা কথা সাহিত্য উপন্যাসে মানে এবং ছোট গল্প কথা সাহিত্যের সূচনা হয়, তাহলে ত্রিপুরায় কখন বাংলা উপন্যাসের সূচনা হচ্ছে এবং ত্রিপুরার উপন্যাস বলে আমরা কোন উপন্যাসগুলোকে চিহ্নিত করব? বিষয় হচ্ছে যে আমরা দেখি ত্রিপুরায় বাংলা উপন্যাসের সূচনা যখন হচ্ছে সেটা মূলত বিংশ শতাব্দীর প্রথম দিক, বিংশ শতাব্দীর প্রথমার্ধ। তাহলে 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধ প্রায় 70 বছরের ব্যবধানে ত্রিপুরায় বাংলা উপন্যাসের চর্চা শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই বলে নিই যে ত্রিপুরা বলতে আসলে আমরা যে বিষয়টাকে এর আগে অধ্যাপক দাস বলার চেষ্টা করেছেন যে ত্রিপুরা দুটো ভাগে বিভক্ত ছিল। সমতল ত্রিপুরা, যেটা চাকলা রুশনাবাদ নামে পরিচিত ছিল এবং এটা ত্রিপুরা রাজার জমিদারি ছিল, এবং অন্যটা হচ্ছে আজকের যে বর্তমান সময়ের ত্রিপুরা, অর্থাৎ পার্বত্য ত্রিপুরা রাজ্য, যে অংশটুকুর মালিকানা ছিল সম্পূর্ণরূপে রাজাদের এবং সেটা স্বাধীন ত্রিপুরা ছিল। এই পার্বত্য ত্রিপুরা এবং চাকলা রুশনাবাদ অঞ্চলে যারা জন্মগ্রহণ করেন এবং এই অঞ্চল যাদের কর্মভূমি, নর্মভূমি, এই অঞ্চলের সমস্ত যারা উপন্যাস শিল্পের চর্চা করেছেন তাদের প্রত্যেককেই আমরা ত্রিপুরার ঔপন্যাসিক বলবো। তার পাশাপাশি ত্রিপুরায় যারা কর্মসূত্রে ত্রিপুরার বাইরে থেকে এসেছেন এবং জীবনের একটা বড় অংশ বা অবশিষ্ট জীবনটুকু ত্রিপুরায় অতিবাহিত করেছেন, তারাও ত্রিপুরার ঔপন্যাসিক, তাদেরকেও আমরা ত্রিপুরার ঔপন্যাসিক হিসেবে চিহ্নিত করতে পারি। আবার ত্রিপুরায় জন্মগ্রহণ করে পরবর্তী সময়ে নিজেদের জীবন ও জীবিকার প্রয়োজনে যারা ত্রিপুরার বাইরে বসেও ত্রিপুরার জীবন সংস্কৃতিকে আদেও করে উপন্যাসের চর্চা করেছেন, তারাও আসলে আমাদের এই আলোচনার অন্তর্ভুক্ত হবেন এবং তাদেরকেও আমরা ত্রিপুরার ঔপন্যাসিক হিসেবে চিহ্নিত করব। ত্রিপুরার এই যে ঔপন্যাসিকদের কথা আমরা বলবো, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে 1947 খ্রিস্টাব্দে যখন দেশভাগ হচ্ছে এবং দেশভাগের পরবর্তী সময়ে চাকলা রুশনাবাদ, আজকের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের যে বিস্তৃত অঞ্চলটুকু পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল, সেই এবং এর 2 বছরের মাথায় 1949 ইংরেজির অক্টোবর মাসে যখন ত্রিপুরা ভারতভুক্ত হচ্ছে, সেই কালপর্বের আলোচনাতে আমরা দেখব যে ত্রিপুরার ওই অখণ্ড ত্রিপুরার ঔপন্যাসিকদের কথা আসছে। আবার 1949 পরবর্তী সময় থেকে আমরা মূলত আজকের যে রাজনৈতিক মানচিত্র রয়েছে ত্রিপুরার, সেই বিষয়টার দিকেই খেয়াল রেখে আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা দেখি যে ত্রিপুরায় এর আগেও উল্লেখ করা হয়েছে যে রবি সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ ত্রিপুরার সাহিত্য সংস্কৃতির ইতিহাসে এক মাইল ফলক। 1924 খ্রিস্টাব্দে রবি সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ ঘটে কিশোর সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে, এবং এটাও মূলত রাজকীয় পৃষ্ঠপোষকতাতেই প্রকাশিত হয়েছিল। নরেন্দ্র কিশোর দেববর্মন এর মূল উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলেন, কালীপ্রসন্ন সিংহ ছিলেন, সত্যরঞ্জন বসু এবং আরো অনেকে এর সঙ্গে যুক্ত ছিলেন। এই পত্রিকায় আমরা দেখি প্রথম একটি উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশিত হতে শুরু করে এবং এই উপন্যাসটির নাম হচ্ছে খাঁচার পাখি। উপন্যাসটির লেখক হিসেবে আমরা পাই পরিমল কুমার ঘোষের নাম। এই পরিমল কুমার ঘোষ ত্রিপুরার লোক নন, তিনি পূর্ববঙ্গের মানুষ ছিলেন, মূলত ঢাকার একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক ছিলেন। তো এই পরিমল কুমার ঘোষের লেখা খাঁচার পাখি উপন্যাসটিকেই আমরা ত্রিপুরায় উপন্যাস চর্চার ইতিহাসে বিশেষভাবে গুরুত্ব দিই, কারণ এই উপন্যাসে আমরা দেখি বাঙালিদের বৃত্তিগত যে দৃষ্টিভঙ্গি, তার পাশাপাশি নারী শিক্ষা, নারী স্বাতন্ত্র্য, এই সমস্ত বিষয়গুলোকে এই উপন্যাসে গুরুত্ব সহকারে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল।
এবং ৪টি সংখ্যায় উপন্যাসের কিছু অংশ প্রকাশিত হবার পর কোনো এক অজ্ঞাত কারণে বাকি অংশগুলো আর প্রকাশিত হয়নি। আদৌ এটি গ্রন্থাকারে মুদ্রিত হয়েছে কি না সেটা আমাদের জানা নেই। এই উপন্যাসে দেখা যায় যে এত পূর্ববঙ্গের কোনো এক পূর্ববঙ্গের হেমন্ত নামে এক যুবকের সঙ্গে এলাহাবাদ নিবাসী এক প্রতিষ্ঠিত উকিলের কন্যা অনুপমার বিয়ের ঘটনা। এবং আমরা দেখি যে এই যে হেমন্ত, সে কি করছে, দর্শন শাস্ত্রের জগতেই সে বিচরণ করছে। ছাত্র অবস্থায় তার বিয়ে হয়েছিল এবং সংসার সম্পর্কে সে অনেকটাই অনভিজ্ঞ। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের মহেন্দ্রের মতো সেও দেখি অনেকটা মায়ের আঁচলের মধ্যে বাঁধা। এবং আমরা দেখি যখন তার অনুপমার সঙ্গে বিয়ে হচ্ছে, বিয়ের পর সে কিন্তু তার স্ত্রীকে সম্পূর্ণরূপে স্বামীর যে কর্তব্যটুকু পালন করতে হয় সেই কর্তব্য পালনেও কিন্তু তাকে আমরা সচেষ্ট হতে দেখি না। এক্ষেত্রে তাই দেখা যায় যে অনুপমা কি করে এই যে খাঁচার মধ্যে বদ্ধ যে জীবন, সেই জীবন থেকে বেরিয়ে যেতে চায়। বারবার স্বামীকে তার ভালোবাসার উষ্ণ আবেশে আবদ্ধ করতে চাইলেও স্বামী তার দিকে মুখ ফিরিয়ে না তাকানোর ফলে সে কি করে একসময় তার পিতৃগৃহে চলে যায়। দীর্ঘদিন পিতৃগৃহে যখন অনুপমা বাস করছে, সে সময় আমরা দেখি হেমন্তের মা পুনরায় হেমন্তের বিয়ের ব্যবস্থা করলে হেমন্ত দ্বিতীয় বিয়েতে রাজি হয়নি। ওদিকে অনুপমার মা কি করলেন, অনুপমার মা অনুপমাকে তার শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যাপারে যখন কথা উঠছিল তখন বললেন যে শাশুড়ি আমার এতদিন পর্যন্ত মেয়ের কোনো খবর নিচ্ছে না, যে জামাই আমার তার স্ত্রীর খবর নিচ্ছে না, তার কাছে যেচে আমি মেয়েকে দিতে চাই না। এই যে বলাটুকু, এই বলাটুকু এবং ত্রিপুরার 1924 খ্রিস্টাব্দের একটি সাহিত্য পত্রিকায় এই উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়া, এটা নারী স্বাতন্ত্র্যের সূচক এবং নারীর নিজস্ব কণ্ঠস্বর যেন আমরা এই উপন্যাসে শুনতে পাচ্ছি। তারপর আমরা আসি, দেখি যেমন ধরুন 1934 খ্রিস্টাব্দ, 1934 খ্রিস্টাব্দ, সেই 1344 ত্রিপুরাব্দ, 1344 ত্রিপুরাব্দ হলে এরকমই হয়। 1344 ত্রিপুরাব্দে আমরা দেখি যে আরেকটি উপন্যাসের নাম পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে কমলা সাগর। কমলা সাগর নামে একটি দিঘি ত্রিপুরার কসবাতে রয়েছে এবং এই কসবায় একটি রেল স্টেশনও আমরা দেখি। এবং এই কসবা অঞ্চল ত্রিপুরার নানা রাজনৈতিক ঘটনার সঙ্গে যুক্ত। তার পাশাপাশি কসবা কালী মন্দিরও বিখ্যাত দর্শনীয় স্থান হিসেবে ত্রিপুরায় পরিচিত। কমলা সাগর আজও ত্রিপুরাতে রয়েছে এবং এই কমলা সাগর নামে একটি উপন্যাস লেখা হয়েছিল। লেখক অধরচন্দ্র দাস আখাউড়া নিবাসী ছিলেন, অর্থাৎ সমতল ত্রিপুরার বা জেলা ত্রিপুরার বাসিন্দা ছিলেন। তার এই উপন্যাসটি 1344 ত্রিপুরাব্দে প্রকাশিত হয় মুখার্জি অ্যান্ড সন্স কোম্পানি, কলকাতা 1 কর্নওয়ালিস স্ট্রিট থেকে। এবং এই তত্ত্বটুকু আমরা পাচ্ছি রমাপ্রসাদ দত্ত 1973 খ্রিস্টাব্দে কি করছেন, তিনি ত্রিপুরার প্রকাশিত একটি পুস্তকের তালিকা প্রণয়ন করলেন পূর্বমেঘ পত্রিকার প্রথম সংখ্যার জন্য। সেই পুস্তক তালিকায় আমরা এই কমলা সাগর উপন্যাসটির নাম পাই এবং এই উপন্যাসটিকেই এখন পর্যন্ত তাহলে বলা যেতে পারে যে 1344 ত্রিপুরাব্দের লেখা অধরচন্দ্র দাসের এই উপন্যাসটিকেই ত্রিপুরার প্রথম উপন্যাস হিসেবে চিহ্নিত করতে হয় এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে। এই তথ্যটুকু আমি পেয়েছি রামেশ্বর ভট্টাচার্যের ফেসবুকের টাইমলাইন্স থেকে। যাক, তার পরবর্তী সময় আমরা দেখি এরপর ত্রিপুরায়, এর আগে আমাদের সভাপতি মহাশয় বলেছেন যে রাজন্য আমলের শেষ পর্বে ত্রিপুরায় বামপন্থী কর্মধারা একটি বড় ভূমিকা পালন করেছিল। সেই সময়ে বীরেন দত্ত ত্রিপুরার একজন অগ্রণী বামপন্থী চিন্তাধারার ব্যক্তিত্ব ছিলেন। এই বীরেন দত্ত কি করলেন, গ্রামের মেয়ে নামে একটি উপন্যাস লেখেন। এরকমই গ্রামের মেয়ে উপন্যাসটি মোটামুটি ভাবে লেখেন 1938-39 খ্রিস্টাব্দে এবং এই উপন্যাসটি 1973 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে দীর্ঘ সময়ের ব্যবধানে।
এই উপন্যাসে আমরা দেখি যে উষা নামে রাজনৈতিকভাবে সচেতন একটি মেয়েকে, এবং তার পাশাপাশি উষার পিসিমা তিনি একজন বিধবা চরিত্র, এবং উষার সঙ্গে তার নানা ধরনের মতানৈক্য এবং তাদের মধ্যে যে অবস্থানগত সমস্যা এবং তার পাশাপাশি নানা ধরনের ছোটখাটো বিষয় নিয়ে মতানৈক্য, এবং তার সর্বোপরি নারীর ঈর্ষার যে ব্যাপার, একজন নারী সে সধবা এবং আরেকজন নারী সে বিধবা, বৈধব্যের যন্ত্রণা, সেই বিষয়গুলো কিন্তু উষার পিসিমার মধ্য দিয়ে ঔপন্যাসিক তুলে ধরার চেষ্টা করেছেন। ত্রিপুরার কথা সাহিত্যে বিধবা চরিত্র চিত্রণের দিক থেকেও আমরা বীরেন দত্তের গ্রামের মেয়ে উপন্যাসটিকে চিহ্নিত করতে পারি, আবার রাজনৈতিক সচেতনতামূলক উপন্যাস হিসেবেও এই উপন্যাসটিকে চিহ্নিত করতে হয়। এর পাশাপাশি আমরা দেখি সমতল ত্রিপুরাতে যারা জন্মগ্রহণ করেছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন অজয় ভট্টাচার্য, সঞ্জয় ভট্টাচার্য, সাগরময় ঘোষ, জ্যোতিরিন্দ্র নন্দী। এরা প্রত্যেকেই উপন্যাস রচনা করেছেন এবং ত্রিপুরার উপন্যাসকে সমৃদ্ধ করেছেন। একটি পেরেকের কাহিনী, সাগরময় ঘোষের একটি পেরেকের কাহিনী উপন্যাসটির কথা আমরা সকলেই জানি। পশ্চিমবঙ্গের সর্বজন গ্রাজমান্য মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জীবন অবলম্বনে তিনি তার এই বিখ্যাত উপন্যাসটি লিখেছেন। জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক ওঠান উপন্যাসের কথা আমাদের সকলের জানা আছে। তার পাশাপাশি সঞ্জয় ভট্টাচার্য এবং অজয় ভট্টাচার্যের কথা বলেছি। সঞ্জয় ভট্টাচার্যের দাদা ছিলেন অজয় ভট্টাচার্য, তিনি ত্রিপুরার শ্যামগ্রামে জন্মগ্রহণ করেন। কবি, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক এবং চিত্র পরিচালক হিসেবেই অজয় ভট্টাচার্য সমধিক পরিচিত। তার একটি মাত্র মৌলিক উপন্যাসটির নাম হচ্ছে জেঠা নাই প্রেম। এই উপন্যাসের নাম থেকেই বোঝা যায় যে উপন্যাসিক তার জীবনে অপ্রেমের যে বেদনাকে বহন করে বেরিয়েছেন, সেই অপ্রেমের বেদনাকেই তিনি তার এই উপন্যাসে তুলে ধরার চেষ্টা করেছেন। তার পাশাপাশি তিনি এরিক মারিয়া রিমার্কের রোড ব্যাক নামে একটি উপন্যাসের বঙ্গানুবাদ করেন। খুব সম্ভবত এই উপন্যাসটি ত্রিপুরার কোন ঔপন্যাসিকের অনুদিত প্রথম উপন্যাস। আমরা জানি যে অজয় ভট্টাচার্য অকালে প্রয়াত হয়েছিলেন, এর ফলে ত্রিপুরার উপন্যাস সাহিত্যের ভীষণ একটা বড় রকমের ক্ষতি হয়েছিল। সঞ্জয় ভট্টাচার্যের কথা একটু আগে বলেছি। সঞ্জয় ভট্টাচার্য ত্রিপুরা রাজার বৃত্তি পেয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলেজ থেকে একসময় পাশ করেন এবং তার পরবর্তী সময়ে তিনি কলকাতায় চলে যান। পূর্বাশা নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। পূর্বাশা নামে সাহিত্য পত্রিকা সম্পাদনা তার জীবনের একটি বড় ঘটনা। এছাড়া তিনি একাধিক উপন্যাস লিখেছেন, একাধিক উপন্যাস লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য। সঞ্জয় ভট্টাচার্যের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে হচ্ছে মরামাটি, বৃত্ত, দিনান্ত, কসমই দেবায়, রাত্রি, কল্লোল, সৃষ্টি, ঘর, তিন চরিত্র, স্মৃতি, মৌচাক, ঋণসুদ ইত্যাদি। তার সাহিত্য, তার গল্প উপন্যাসে আমরা দেখি যে খণ্ডিত সত্তার বিচিত্র উপস্থাপনায় মানব সত্তাকে অনাগত সম্ভাবনার দিকে নিয়ে যাবার প্রাণান্তকর চেষ্টা রয়েছে। মানুষের মনগহনের অন্ধকার লোকের সঙ্গে দৃশ্যমান লোকের অবিরাম যে লড়াই, এবং এই লড়াই থেকে উত্থিত অমৃতের কথা তিনি তার কথা সাহিত্যে গল্প উপন্যাসে বলে যাবার চেষ্টা করেছেন। এক্ষেত্রে তিনি কখনো কখনো পরাজিত হলেও মানুষ যে আসলে অমৃতের সন্তান, এই ধ্রুব বিশ্বাস থেকে তিনি কিন্তু কখনো সরে আসেননি। ত্রিপুরার আরেকজন ঔপন্যাসিক হচ্ছেন নৃপেন চক্রবর্তী। নৃপেন চক্রবর্তীর জন্ম পশ্চিমবঙ্গে। রাজনৈতিক কারণে তিনি ত্রিপুরায় আসেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত ত্রিপুরাতে অতিবাহিত করেছেন। ত্রিপুরার আদিবাসী এবং বাঙালিদের জীবনের সমস্যাকে, জীবনের উত্তাপকে তিনি তার লংতরাই আমার ঘর এই উপন্যাসের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। মূলত আদিবাসী এবং বাঙালিদের মধ্যে নানা ধরনের যে লড়াইয়ের পটভূমি, সেই পটভূমিকে তিনি তার এই উপন্যাসে বিস্তৃতভাবে তুলে ধরেছেন। এর পাশাপাশি আমরা দেখি যে ত্রিপুরার উপন্যাসে ত্রিপুরার সুরকে, ত্রিপুরার মাটি মানুষের কথাকে প্রথম নিয়ে আসার চেষ্টা করেছিলেন সুধাংশু বিকাশ সাহা। সুধাংশু বিকাশ সাহার জন্ম পূর্ব পাকিস্তান, পূর্ববঙ্গ। বিভাগোত্তর কালে
তিনি পরিস্থিতির শিকার হয়ে দক্ষিণ ত্রিপুরায় এসে তিতু হয়েছিলেন এবং এই অঞ্চলের মাটি মানুষকে ভালোবাসেন, এই অঞ্চলের বিভিন্ন আদিবাসীদের জীবন এবং সংস্কৃতিকে তিনি আত্মস্থ করার চেষ্টা করেন এবং তার নিজের অভিজ্ঞতা থেকে তিনি চাকমা, মগ এবং অন্যান্য কুকি এ সমস্ত জনজাতিদেরকে নিয়ে, নৃগোষ্ঠীর মানুষদেরকে নিয়ে একাধিক উপন্যাস লিখেছেন। তার উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক আত্মহত্যার পটভূমি, বানথাঙি, গোমতী, বিস্ফোরণ, অনুরাগ। এরপর আরেকজন উপন্যাসিকের নাম করতে হয়, তিনি হচ্ছেন কার্তিক লাহিড়ী। আমরা জানি এই কার্তিক লাহিড়ী বিহার অঞ্চলের মানুষ ছিলেন এবং কর্মসূত্রে তিনি ত্রিপুরাতে আসেন। কার্তিক লাহিড়ী ত্রিপুরার পটভূমি নিয়ে মূলত দুটি উল্লেখযোগ্য উপন্যাস লিখেছেন, দশরথ নামে একজন এবং অন্তজ। এই দুটি উপন্যাসেই মূলত ত্রিপুরার নিম্নবর্গীয় জীবনকে তুলে ধরার চেষ্টা করেছেন। সুবিমল রায় আরেকজন ত্রিপুরার অন্যতম ঔপন্যাসিক, গল্পকার। এই সুবিমল রায় দেশভাগ, অর্থাৎ আমরা জানি যে ত্রিপুরার সমাজ জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল দেশভাগের বেদনা, দেশভাগ নামক একটি ঘটনা, এবং এই দেশভাগ ত্রিপুরার সাহিত্যিকদের সৃষ্টিকর্মেরও একটি উপাদান হয়ে উঠেছিল। সুবিমল রায়ের যেতে যেতে একলা পথে নামে একটি সুবিশাল মহাকাব্যপম উপন্যাসে আমরা দেখি এই দেশভাগের আখ্যানকে 4টি খণ্ডে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেশভাগের আখ্যান অবলম্বনে ননিকর জীবন যেখানে, তারপর আমরা দেখব সুনন্দা ভট্টাচার্য, শ্যামল বৈদ্য, তারপর প্রদীপ সরকার এবং আরো অনেকে, অরুণোদয় সাহার পদ্মপাতায় জল, তারপর ওই যে মাধুরী লোধ এবং আরো অনেকে এই দেশভাগের ঘটনাকে অবলম্বন করে উপন্যাস রচনা করেছেন। দেশভাগ পরবর্তী সময়ে আমরা দেখি ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই ঘটনাগুলি অবলম্বন করে আমরা দেখব যে আমরা যে উপন্যাসিকদের কথা বললাম তার পাশাপাশি শ্যামল বৈদ্য বা প্রদীপ সরকার এরা সকলেই মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ের নানা ঘটনাকে অবলম্বন করে উপন্যাস লিখেছেন। ত্রিপুরার আরেকজন ঔপন্যাসিক হচ্ছেন অদ্বৈত মল্লবর্মন। আমরা জানি মালদের জীবনের সুনিপুণ রূপকার হচ্ছেন অদ্বৈত মল্লবর্মন। তিনি তার তিতাস একটি নদীর নাম নামে উপন্যাস রচনা করে মাল জীবন কথাকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এই তিতাস একটি নদীর নাম উপন্যাসের সূত্র ধরে আমরা দেখি শুভাশিস তলাপাত্র পরবর্তী সময়ে এই তিতাস একটি নদীর নাম উপন্যাসের শেষাংশ থেকে শুরু করেছেন তার পাতাম কাটের নৌকা নামে উপন্যাসটি। তার পাশাপাশি আমরা দেখব ত্রিপুরার জনজীবনকে, ত্রিপুরার সংস্কৃতিকে অবলম্বন করে বিমল সিংহ লিখেছেন লংতরাই নামে একটি বিখ্যাত উপন্যাস। তার পাশাপাশি তকাপাড়ার ইতিকথা, তিতাস থেকে ত্রিপুরা, তার আরো দুটি উল্লেখযোগ্য উপন্যাস। লংতরাই উপন্যাসে ত্রিপুরার রিয়াং জনজাতিদের জীবন, সংস্কৃতি, অর্থনীতিকে বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছেন। তকাপাড়ার ইতিকথা উপন্যাসে আমরা দেখব তকাপাড়ার আসলং এবং অন্যান্য যে নৃগোষ্ঠীর মানুষ রয়েছে তাদের জীবন, সংস্কৃতি এবং তাদের জীবনের নানা সমস্যাকে তুলে ধরার চেষ্টা করেছেন ঔপন্যাসিক বিমল সিংহ। এর পাশাপাশি আমরা দেখি যে তিতাস থেকে ত্রিপুরা উপন্যাসেও এই দেশভাগ পরবর্তী সময়ে ত্রিপুরায় এসে ত্রিপুরার মানুষের কাছ থেকে মাখন কি প্রতিক্রিয়া পেয়েছিল, এই প্রতিক্রিয়ার কথাকেই তিতাস থেকে ত্রিপুরা উপন্যাসে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বিমল সিংহ। এবং এর পাশাপাশি আমরা দেখব যে ত্রিপুরার নানা ঘটনাকে, মূলত ত্রিপুরায় সন্ত্রাসবাদ, ত্রিপুরার মধ্যবিত্ত জীবন, ত্রিপুরার নাগরিক জীবন, সমস্ত কিছুকে অনেক ঔপন্যাসিক, যেমন ধরুন দীপক দেব, তারপর সোমা গঙ্গোপাধ্যায়, ননিকর এবং আরো যারা রয়েছেন, শ্যামল ভট্টাচার্য গ্লেসিয়ারের যুদ্ধের অভিজ্ঞতাকে অবলম্বন করে বুখারি নামে একটি উপন্যাস লিখেছেন। এরকম সুনন্দা ভট্টাচার্যের একাধিক উপন্যাস রয়েছে। সুনন্দা ভট্টাচার্যের বিখ্যাত একটি উপন্যাস মাঝপথের আখ্যান। এই আখ্যান উপন্যাসে আমরা দেখি কৃষক বিদ্রোহকে একটি নতুন মাত্রা দেবার চেষ্টা করেছেন ঔপন্যাসিক সুনন্দা ভট্টাচার্য। নানকার নামে একটি কৃষক বিদ্রোহ ঘটেছিল শ্রীহট্ট অঞ্চলে। এই অনালোচিত একটি
কৃষক বিদ্রোহকে পটভূমি হিসেবে ব্যবহার করে তিনি কি করলেন, তিনি তার মাঝপথের আখ্যান উপন্যাসটি লিখলেন। অববাহিকা উপন্যাসে দেশভাগ অব্যবহিত পরবর্তী সময়ের যন্ত্রণাকে রূপ দেবার চেষ্টা করলেন। আরেকটু বসেন না উপন্যাসে মূল্যবোধের অবক্ষয়ের রূপকে তুলে ধরার চেষ্টা করলেন। আর অর্ধেক মানুষ উপন্যাসে আমরা দেখব রাজনৈতিক একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হবার পর আমরা দেখি একটি বিশেষ দল বা গোষ্ঠী কি করে বিভিন্ন রকমের স্বপ্ন দেখায়। এই স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের আততিকে তিনি তার এই উপন্যাসে তুলে ধরার চেষ্টা করেছেন। এভাবে আমরা দেখব ত্রিপুরার মাটি, মানুষের কথাকে, ত্রিপুরার জীবন যন্ত্রণাকে, ত্রিপুরার মানুষের চাওয়া পাওয়ার দ্বন্দ্বকে, সমস্ত কিছুকেই ত্রিপুরার উপন্যাসিকেরা তাদের উপন্যাসে পটভূমি হিসেবে বা আখ্যান নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করে একটি নতুন মাত্রা দেবার চেষ্টা করেছেন, যা ত্রিপুরার উপন্যাসের মূল বৈশিষ্ট্য হয়ে উঠেছে। মূলত আমি সময়ের জন্য আর আমার আলোচনাকে দীর্ঘায়িত না করে এখানেই আমার বক্তব্যকে শেষ করার চেষ্টা করছি। সকলকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর মলয় দেবকে অনেক ধন্যবাদ। তিনি এতক্ষণ যা বললেন ছিল ত্রিপুরায় এই নিয়ে যদি শ্রোতা দর্শকদের মধ্যে কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা মলয়দেবকে প্রশ্ন করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করুন। সম্ভবত আপনাদের কোনো প্রশ্ন নেই, নীরবতা এই কথাই বোঝাচ্ছে। তো যাই হোক, শেষ বক্তা এতক্ষণ ত্রিপুরার মাটিতে ত্রিপুরার উপাদান নিয়ে এবং একই সঙ্গে ত্রিপুরায় বসে ভারত বিশ্বের যে প্রেক্ষাপটে রচিত বিভিন্ন উপন্যাস সম্পর্কে একটি আলোচনা তুলে ধরলেন। তিনি প্রথমেই একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করেছেন যে নিজস্ব কণ্ঠস্বর এইখানকার উপন্যাসে উঠে এসেছে কিনা, নাহলে কেন আমরা একে ত্রিপুরার উপন্যাস বলতে যাব। এবং পরবর্তীক্ষণেই তিনি সিদ্ধান্তে এসেছেন, আমাদের জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ, একে আমরা ত্রিপুরার উপন্যাস অবশ্যই বলতে পারি। তো সময়কালটাকেও তিনি নির্ধারণ করেছেন যে বিংশ শতক থেকে সূচনা লগ্ন থেকেই ত্রিপুরায় উপন্যাস রচনা শুরু হয়ে গিয়েছিল। এবং এর পরেই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে যারা বাইরে থেকে ত্রিপুরায় এসেছেন এবং কিছুকাল এখানে কাটিয়ে চলে গেছেন ত্রিপুরার বাইরে, তাদের রচনা একে আমরা ত্রিপুরার উপন্যাস বলবো কিনা। তিনি এই সম্পর্কে সহমত পোষণ করেছেন যে হ্যাঁ, এগুলো অবশ্যই ত্রিপুরার উপন্যাস। তো এই প্রসঙ্গে আমরা কার্তিক লাহিড়ীর কথা বলবো। অধ্যাপক কার্তিক লাহিড়ী ত্রিপুরায় অধ্যাপনা করতে এসেছিলেন এবং তার জীবনের উত্তুঙ্গ সময়টাকে তিনি ত্রিপুরাতেই ব্যয় করেছেন। একই সঙ্গে তিনি এইখানে বসে প্রচুর লেখালেখি করেছেন, প্রচুর গল্প লিখেছেন, বেশ কিছু উপন্যাস তিনি লিখেছেন এবং পরবর্তী সময়ে তিনি পরিচয় পত্রিকার সঙ্গে যুক্ত হলেন সত্য, কিন্তু আমরা দেখছি যে ত্রিপুরার বিভিন্ন সাহিত্য পত্রিকায়, পূজা সংখ্যায় তার লেখা উপন্যাস এখনো খুঁজে পাওয়া যায়, যেগুলো এখনো গ্রন্থাকারে প্রকাশ হয়নি। পাশাপাশি ত্রিপুরার মাটির প্রতি তার একটা টান ছিল, ভালোবাসা ছিল। সুতরাং ডক্টর মলয় দেবের যে যুক্তি নির্ভর
মতামত তাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি, এবং কার্তিক লাহিড়ীর এই বিশেষ সময়টা যে ত্রিপুরারই সময়, এটাকে আমি মান্যতা দিই। তিনি খাঁচার পাখি উপন্যাসের কথা বলেছেন, লেখকের পরিচিতিও দিয়েছেন, এবং নারীর যে নিজস্ব কণ্ঠস্বর সেখানে ধ্বনিত হয়েছে, তা কিভাবে হয়েছে তা তিনি বলেছেন। একই সঙ্গে রমাপ্রসাদ দত্ত পূর্বমেঘ পত্রিকার প্রথম সংখ্যায় কমলা সাগরকে উপন্যাস যে বলেছেন, এ নিয়ে কিছু সংশয় আছে। তিনি যদিও বলেছেন যে এটা পুস্তক আকারেও প্রকাশিত হয়েছে, আমি কিন্তু নিশ্চিত নই যে আসলে বইটির বিষয়বস্তু কি ছিল এবং সেটি আদৌ উপন্যাস কিনা। ডক্টর মলয়দেব যদি এরকম প্রমাণ তথ্য অবশ্যই থাকে তার হাতে, তাহলে মেনে নিতে কোনো বাধা নেই। তারপরে অবিভক্ত ত্রিপুরার প্রসঙ্গ এসে গেছে, এবং সেই অবিভক্ত ত্রিপুরায় অদ্বৈত মল্লবর্মন, সাগরময় ঘোষ থেকে শুরু করে সঞ্জয় ভট্টাচার্য, অজয় ভট্টাচার্য প্রমুখের কথা তিনি এখানে বলেছেন। তবে এখানে একটা আরেকটা প্রশ্ন থেকে যায় যে আমরা আসলে অবিভক্ত ত্রিপুরার যে সাহিত্য, তার সঙ্গে আমরা কতখানি পরিচিত। সেখানে খুঁজলে হয়তো বা আরো অনেক নতুন তথ্য পাওয়া যেতে পারে যে অদ্বৈতর সমকালীন বা তারও আগের আর কোনো ঔপন্যাসিক আছে কিনা। ত্রিপুরা, পার্বত্য ত্রিপুরা, সেখানে বাঙালিদের সমাবেশ ব্যাপকভাবে ঘটেনি, কিন্তু বৃহত্তর ত্রিপুরা যেটা অবিভক্ত, সেখানে বাঙালিরা ছিল এবং পার্বত্য ত্রিপুরায় আদিবাসীরা ছিল। সুতরাং পার্বত্য ত্রিপুরাকে মানে রেখেও অবিভক্ত ত্রিপুরা অর্থাৎ পূর্ববঙ্গের যে অংশটুকু, সেখানে যে বাংলা সাহিত্য চর্চা হয়েছে, সেটা আমাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর তিনি একেবারে হালামল পর্যন্ত এসেছেন। শ্যামল ভট্টাচার্য, শ্যামল বৈদ্য, সুনন্দা ভট্টাচার্য, তাদের কথাও তিনি বলেছেন, এবং একই সঙ্গে তাদের উপন্যাসে কিভাবে মাটি মানুষের কথা উঠে এসেছে তার কথা তিনি বলেছেন। এটা অবশ্যই একটা মূল্যবান বক্তব্য, এবং তিনি আমাদের এই বক্তব্যের মধ্য দিয়ে ত্রিপুরার উপন্যাস সম্পর্কে একটা ব্যাপক পরিচিতি প্রদান করেছেন, সংক্ষেপে হলেও। ডক্টর মলয়দেবকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি এই বিদ্যায়তনিক অধিবেশন আমার কাছে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব আমি নিজের কাছ থেকে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি শ্রদ্ধেয় সঞ্চালিকার কাছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সভাপতি মহাশয়, এবং আজকে উপস্থিত বক্তা এবং শ্রোতাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শুভ অপরাহ্ন, ভালো থাকবেন সবাই। আজকের পর্ব আমরা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে, আপনাকেও ধন্যবাদ।